পিএসপি তে ডাটা টাইপ শিখলাম। হ্যাঁ, তাহলে ডাটা টাইপ কি কি আছে আমাদের? অ্যারে আছে, স্ট্রিং আছে, বুলিয়ান আছে, ইন্টিজার আছে, নাল আছে, তারপরে কি আছে? ফ্লোটিং ফ্লোটিং পয়েন্ট আছে, তারপরে আছে হচ্ছে অ্যারে আছে, অবজেক্ট আছে, নাল আছে। হ্যাঁ, স্ট্রিংটা হচ্ছে সাধারণত ক্যাপিটাল। হ্যাঁ, যেমন আমরা ক্যাপিটাল বলতে এ বি সি ডি যেটা লিখি আর কি। হ্যাঁ, যেগুলো লিখি আমরা ক্যাপিটাল, যেমন দিস ইজ রনি, এটা একটা স্ট্রিং। ঠিক আছে, কি দিস ইজ রনি, এটা কি টেক্সট না, ক্যাপিটাল না? ইন্টিজার হচ্ছে কি সংখ্যা, যেমন এটা যত সংখ্যা আছে। আর ফ্লোটিংটা হচ্ছে কি দশমিক সংখ্যা, যেমন 1.5, হ্যাঁ, 2.8 এরকম। হ্যাঁ, আচ্ছা, অ্যারেটা কি? অ্যারে হচ্ছে সাধারণত একটা অ্যারে ফাংশনের মধ্যে লিখতে হয় অ্যারের ভ্যালুগুলো। হ্যাঁ, যেমন অ্যারের ভ্যালু হতে পারে হচ্ছে কি রনি। আচ্ছা, স্ট্রিংটা সবসময় দুটো কোটেশনের মধ্যে লিখতে হয়। তার মধ্যে দুটো কোটেশনের মধ্যে, যেমন রনি লিখলাম 125 লিখলাম, হ্যাঁ, আবার লিখলাম হচ্ছে লিটল। এটা হচ্ছে অ্যারো। সংখ্যাটা কোটেশনের মধ্যে হবে না, সংখ্যাটা ইন্টিজারটা সব ডিরেক্ট লিখলেই হয়, ফ্লোটিংটাও ডিরেক্ট লিখলেও হয়, কারণ এটাও একটা সংখ্যা। কিন্তু অ্যারেটা সাধারণত স্ট্রিংটা এটা দুটো কোটেশনের মধ্যে, অথবা ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখতে হয়। আচ্ছা, অবজেক্টটা এটা একটু কঠিন। এই অবজেক্টটাই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। অবজেক্টটাই কি? অবজেক্টটা সাধারণত এইভাবে লিখতে হয়। একটা ক্লাস নেম নিলাম হচ্ছে আমি রনি। হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার এই যে এইটা আমাদের এই যে ডকে যেটা লেখা আছে ও ও পি, এই যে এটা, হ্যাঁ, এই যে এটা, ঠিক আছে, এই যে এটা ক্লাস নিতে হবে। এই ক্লাসের মধ্যে আমি আবার অনেক কিছু নিতে পারবো, যেমন হচ্ছে আমি পাবলিক বা প্রাইভেট প্রপার্টি নিতে পারবো। কি কি নিতে পারবো? যেমন পাবলিক যদি নেই, পাবলিক একটা প্রপার্টি নিলাম হচ্ছে রনির একটা মোবাইল আছে। কি আছে? মোবাইল। আর একটা নিলাম হচ্ছে প্রপার্টি প্রাইভেট। আর একটা কি নিব? প্রাইভেট। সম্ভবত হয় আর কি প্রপার্টি, হ্যাঁ, একটা স্টেটমেন্ট সেমিকোলন হবে। প্রাইভেট একটা প্রপার্টি নিলাম হচ্ছে রনির। আরো একটা প্রাইভেট প্রপার্টি আছে, সেটা হলো আংটি বা রিং। একটা কি আছে? একটা রিং আছে, বা প্রাইভেট প্রপার্টি। আর একটা ল্যান্ড আছে। কি আছে? ল্যান্ড। আচ্ছা, এইভাবে লিখতে হয় আর কি। অবজেক্টের মধ্যে প্রথমে ক্লাস নিতে হয়, তারপরে ক্লাসের নেমটা দিতে হয়। কি দিতে হয়? ক্লাসের নেম দিতে হয়। তারপরে হচ্ছে ফাংশন রাখতে হয়। কি রাখতে হয়? যেমন ফাংশন, ঠিক আছে, পাবলিক ফাংশন। আমি কি নিব? পাবলিক ফাংশন। ফাংশনের নিয়ম হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, ক্লোজ। এর মধ্যে আমরা ডাটা স্টোর করে রাখতে পারবো। ফাংশনের নেম আমি দিতে পারবো। হ্যাঁ, ফাংশনের নেম দেওয়া হচ্ছে এই ফাংশনটাতে তুমি কি রাখবা। সাপোজ হচ্ছে এখানে রাইস রাখবা। কি রাখবা? রাইস। তাহলে এখানে রাইসের কোডিংটা করতে হবে। হ্যাঁ, অ্যাজ লাইক অ্যাজ এটা। আবার কনস্ট্রাক্ট ফাংশন আছে। কি আছে? পাবলিক ফাংশন আবার লিখলেও হবে, না লিখলেও হবে। হ্যাঁ, কনস্ট্রাক্ট ফাংশনটা টাইপিংটা হচ্ছে তোমার কনস্ট্রাক্ট ফাংশন, কনস্ট্রাক্ট এটা। আচ্ছা, এই ফাংশনটা অটো কল হয়। কি হয়? এই ফাংশনটা অটো কল হয়। আচ্ছা, এর মধ্যে আমি রাখলাম হচ্ছে রাইস, এর মধ্যে রাখলাম ওয়াটার। এর মধ্যে কি রাখলাম? ওয়াটার। এর মধ্যে হচ্ছে কোড ফর রাইস। হ্যাঁ, আর এর মধ্যে রাখলাম হচ্ছে কোড ফর ওয়াটার। এটাকে আমি যদি এখন অবজেক্ট আকারে শো করতে চাই, তাহলে আমার অবজেক্টের নাম লিখতে হবে $, অবজেক্ট। আচ্ছা, তারপরে হচ্ছে আমার কি করতে হবে? ক্লাসের নেমটা দিতে হবে। ক্লাসের নেমটা ছিল কি? এই যে হচ্ছে এখানে ক্লাসের নেমটা হচ্ছে রনি। ক্লাসের নেমটা কি? রনি।
তার আগে নিউ দিতে হবে। কি দিতে হবে? নিউ। তারপরে কি? ক্লাসের নেম। এই যে দেখো, প্রথমে দিতে হবে নিউ, তারপরে ক্লাসের নেম। অবজেক্ট সমান সমান দিতে হবে নিউ, তারপরে কি? ক্লাসের নেম। তারপরে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কাজ শেষ। ঠিক আছে, অ্যাজ লাইক অ্যাজ এই ফরম্যাটটা। আচ্ছা, এর মধ্যে এখন আমি ইনপুট দিতে পারবো। এর মধ্যে কি? ইনপুট, প্যারামিটার, আর্গুমেন্ট, এগুলো সেম জিনিস। ইনপুট, প্যারামিটার, আর্গুমেন্ট এগুলো সেম জিনিস। এগুলোর পরে যাচ্ছে। এখানে আমি যদি ইনপুট দিই, ইনপুটগুলো আমার অবশ্যই কোটেশনের মধ্যে আসবে। তাহলে এটা হবে ফার্স্ট ইনপুট। আরও একটা যদি ইনপুট দিই তাহলে কি? সেকেন্ড ইনপুট। সেকেন্ড ইনপুট। দেখো এখানে ইনপুট দেওয়া হয়েছে, হ্যাঁ, কমা দিয়ে দিয়ে আমি যতগুলো খুশি ইনপুট দিতে হবে। ইনপুটেরও একটা ভ্যালু আছে। এখন আমি এই অবজেক্টের মধ্যে থেকে যদি একটা কি নিতে চাই, ফাংশনকে ইউজ করতে চাই, সেই ক্ষেত্রে আমার কি হবে? ধরো এই যে এই অবজেক্টটা ক্রিয়েট হলো, হ্যাঁ, এই অবজেক্টের মধ্যে থেকে যদি আমি একটা ফাংশনকে ইউজ করতে চাই, আমার অবজেক্টটা ক্রিয়েট করা কেন? অবজেক্টটা ক্রিয়েট করা হয় কেন? অবজেক্ট মানে অনেক বড় বড় কোড যেখানে রাখা হয় অর্গানাইজড ওয়েতে, সেই জন্য আমরা অবজেক্ট তৈরি করি। আর ফাংশন হচ্ছে যেখানে ছোট ছোট এক টাইপের ফাংশন, মানে ফাংশনালিটি রাখা হয়, বা এক দুই টাইপের ফাংশনালিটি রাখা হয়, সেটার জন্য ছোট ছোট যে ফাংশন বা প্রোগ্রামিং বা ফাংশনালিটি, হ্যাঁ, সেটার জন্য আমরা কি ইউজ করবো? ফাংশন। কিন্তু অনেকগুলো ফাংশনালিটি যদি আমরা কোনোটাতে রাখি, সেটার জন্য কি করতে হবে? অবজেক্ট। আচ্ছা, এখানে আমরা যদিও দুইটা রাখছি, কি রাখছি? দুইটা রাখছি, কিন্তু একটা ওওপি প্রোগ্রামে অনেকগুলো রাখা যায়। যেমন আমি তোমাদেরকে দেখাই, ফরাদ ভাই অনেক কিছু রেখেছে এখানে। এই যে নিউজ লিস্ট, সিঙ্গেল, ওওপি এখানে আছে কি? প্লাস প্লাস দিয়ে খুঁজলেই বোঝা যাবে এখানে আছে না, এখানে নাই। আচ্ছা, আমরা ডিবিতে যাই, db.php তে যাই, ডাউনলোড কন্টেন্ট, প্লাগইনস থেকে হচ্ছে চ্যালেঞ্জ বাড়িতে কি আছে, কালেকশন, এটাতে নাই, এটা সম্ভবত সিভিলেশন সিস্টেমের মধ্যে আছে। এটা এখানে ক্লাস, এটা একটা আমার ক্লাস। এই ক্লাসের শেষ, এই যে দেখো, এটা শেষ কোথায়? রেড মার্ক হয়েছে না? রেড মার্কটা শেষ হয়েছে কোথায়? রেড মার্কটা শেষ হয়েছে হচ্ছে এই যে এখানে এসে। পুরোটাই একটা অবজেক্ট ওরিয়েন্টেড একটা ফাংশন, হ্যাঁ, ওওপির একটা কি, পুরোটাই একটা ওওপি। এর মধ্যে কতগুলো কি রাখা আছে? এই যে এটার নাম কি? ক্লাস লিখতেই হয়। ক্লাস দিয়ে তারপরে অবজেক্টের নেম, ক্লাসের নেম। এই যে দেখো আমরা কি করছি, এই যে ক্লাস দিয়ে ক্লাসের নেম, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে প্রপার্টি, হ্যাঁ, এই যে দেখো, এই যে এখানে একটা প্রাইভেট প্রপার্টি নিয়েছে। কি নিয়েছে? প্রাইভেট প্রপার্টি নিয়ে ফাংশন নিয়েছে। আমি বলছি ফাংশনের আগে পাবলিক লিখলেও হয়, না লিখলেও হয়, এখানে নিয়েছে। আচ্ছা, তারপরে এখানে হচ্ছে দেখো এর মধ্যে কত কি রাখছে, কতগুলো ফাংশন রাখছে। দেখো এটা একটা ফাংশন, হ্যাঁ, এটা একটা ফাংশন, তারপরে হচ্ছে কি এটা একটা ফাংশন, ফাংশনের মধ্যে আবার কতগুলো কন্ডিশন সেট করে রিটার্ন করছে। দেখো এটা একটা ফাংশন। তাহলে ওওপির মধ্যে অনেকগুলো ফাংশন। আমরা সিম্পলি ফাংশনে এক টাইপের আমরা ফাংশনালিটি করে রাখি। সাপোজ একটা অ্যানিমেশন হবে, ওটা আমরা একটা ফাংশনের মধ্যে রাখি। কিন্তু অ্যানিমেশন, লুপ, এইটা সেটা অনেক কিছু, হ্যাঁ, তারপরে দেখা যাচ্ছে অটোমেটিক দৌড়াবে, অনেক কিছু, অনেক টাইপের আমরা যদি ফাংশনালিটি নেই, তাহলে কি ফাংশনের মধ্যে হবে ওটা? তখন ওটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করতে হবে। বাট মাইন্ড ইট, ভেরিয়েবল, ফাংশন, ওওপি তিনটে একই জিনিস। তিনটেরই কাজ হচ্ছে কি? ডাটা স্টোর করে রাখা। কি করে রাখা? ডাটা স্টোর করে রাখা। সাধারণত এক লাইনের ডাটা স্টোর করার জন্য আমরা ভেরিয়েবল ইউজ করি। একটা ফাংশনালিটি বা একটু তার থেকে একটু বড় টাইপের ডাটা স্টোর করার জন্য আমরা ফাংশন ইউজ করি। এবং অনেকগুলো বৃহৎ পরিসরে আমরা কি করি? অবজেক্ট ওরিয়েন্টেডটা ব্যবহার করি। আচ্ছা, তারপরে আমাদের থাকলো হচ্ছে নাল। আচ্ছা, নালটা কি? নাল হচ্ছে আমি একটা ভেরিয়েবল নিলাম, লিটন, এর মধ্যে কিছুই নাই, ফাঁকা। এর মধ্যে কি? ফাঁকা।
তাহলে কিছুই যদি না থাকে তাহলে ওটা নাল। ওটা কি না নাল। অনেক সময় দেখা যাচ্ছে মানুষ ভুল করে বা নালেরও প্রয়োজন হয়, নাল ডাটা টাইপটারও প্রয়োজন হয় কেন কন্ডিশন সেট করার জন্য। যদি ডাটা না থাকে তাহলে এই কন্ডিশন, যদি ডাটা থাকে তাহলে এই তা নালের অনেক প্রয়োজন আছে, বিশেষ করে কন্ডিশন সেট করার জন্য নালটা কি বা কোয়েরি সেট করার জন্য বেশি ইউজ হয়। আচ্ছা, এই কয়টা টাইপেরই সাধারণত ডাটা টাইপ দেখা যায়। হ্যাঁ, এই কয়টা টাইপেরই কি দেখা যায়। আচ্ছা, তাহলে ডাটা টাইপ গেল। ডাটা টাইপের পরে আমরা আসবো ভেরিয়েবলে। ভেরিয়েবলে সাধারণত একটা ডাটা স্টোর করা যায়। কি কি করা যায়? ডাটা যেমন আমি একটা ভেরিয়েবল নেব, ডলার সাইন দিয়ে নিলাম হচ্ছে সজীব। ভেরিয়েবলের নেম কি? সজীব। অবশ্যই একটা সমান সমান দিতে হবে। এই ভেরিয়েবলটার ভ্যালু কি হবে? দিস ইজ সজীব। এটাকে যদি আমি এখন প্রিন্ট করতে চাই, তাহলে ইকো কি হবে? ডলার সাইন সজীব। ঠিক আছে, সিম্পলি ইকো করা যাবে। কি করা যাবে? ইকো। আবার রিটার্নও করা যাবে। যদি আমি রিটার্ন, ইকো হচ্ছে সিম্পলি ডিসপ্লে করাবে। আবার যদি রিটার্ন করি তাহলে রাইটিং তাহলে হচ্ছে কোডটা ডিসপ্লেও করাবে, আবার স্টোরও করবে। কি করবে? কোডটা রিটার্নের কাজ ও নিজেই ডাটাটা আগে নেবে, নিয়ে তারপরে ডিসপ্লে করাবে। আর ইকো কি ডাটাটা নেবে না, ও সিম্পলি কি করবে? ডাইরেক্ট সিম্পলি প্রিন্ট করবে। আচ্ছা, এটা হচ্ছে ভেরিয়েবল। ভেরিয়েবল মানে দেখা যাচ্ছে ভেরিয়েবলের একটা ডাটা রাখা হয়। যেমন আমরা হচ্ছে কালার, ডলার সাইন কালার সমান রেড। হ্যাঁ, তারপরে ডলার সাইন কি? মানি। টাকার ভ্যালু, সাপোজ রনির কাছে কত টাকা আছে, সমান সমান 250। হ্যাঁ, এখানে একটা ভুল আছে। সেই ভুলটা কি? স্ট্রিংটা সবসময় হয় কোটেশনের মধ্যে। কোটেশনের মধ্যে। আচ্ছা, ভেরিয়েবল মানে হচ্ছে এটার মান এটা, এটার মান এটা। সিম্পলি এক লাইনের কোড বা এক লাইনের ফাংশন, হ্যাঁ, এগুলো রাখার জন্য ভেরিয়েবল ইউজ করা হয়। আর ভেরিয়েবলের আগে পিএসপিতে অবশ্যই কি ডলার সাইন মার্কটা ইউজ হয়। আচ্ছা, অ্যাসোসিয়েটিভ অ্যারে। আমরা কি জানি? অ্যারে এক টাইপের ডাটা টাইপ। অ্যারে এক টাইপের কি ডাটা টাইপ। অ্যাসোসিয়েটিভ অ্যারেটা হচ্ছে এটাও একটা কি, এটাও একটা আমরা ইয়ার মধ্যে রাখবো, একটা ভেরিয়েবলের মধ্যে ডাটাটা রাখবো। আর অ্যারের মান আমরা জানি সবসময় ফাংশনের মধ্যে ইউজ হয়। কি হয়? ফাংশনের মধ্যে ইউজ হয়। আচ্ছা, এখানে যদি আমরা এখন রাখি হচ্ছে রনি, তারপরে যদি হচ্ছে রাখি লিটন, তারপরে রাখলাম হচ্ছে 250। আচ্ছা, তাহলে এই তিনটা ভ্যালু রাখলাম আমরা সাধারণত। না, শেষের ইন্ডিং ইয়ার লাগে। আচ্ছা, এখন বিষয় হলো আমরা কিন্তু ভ্যালু একটা রাখি নাই। আমরা একটা ইয়াতে সাধারণত এর আগে দেখছি ভেরিয়েবলে আমরা একটা ভ্যালু রাখছি, কিন্তু এখানে ভ্যালু রেখেছি আমরা তিনটা। তো মাল্টিপল ভ্যালু রাখার জন্য আমরা কি ইউজ করব? অ্যারে ব্যবহার করব। এখানে তিনটা ভ্যালু রাখছি আমরা। এই ভেরিয়েবলের মধ্যে কয়টা আছে? শুধু কি সজীব আছে? শুধু কি রনি আছে? এই ভেরিয়েবলের মধ্যে রনিও আছে, লিটনও আছে, আবার আরো একটা ইন্টিজার আছে 250। এই মাল্টিপল ডাটা স্টোর করার জন্য আমরা অ্যারে ইউজ করব। তো এইটা সিঙ্গেল লাইনে যে অ্যারেটা ইউজ করব এটা হচ্ছে কি ইন্ডেক্স অ্যারে। আবার এটাকে যদি আমি হচ্ছে মাল্টি লাইনে লিখি তাহলে এটা কি অ্যারে হবে? যদি এটাকে আমি মাল্টি লাইনে লিখি তাহলে এটা কি অ্যারে হবে? তাহলে আমরা হচ্ছে একটা ডাবল অ্যারো অপারেটর দিতে হবে এরকম। হ্যাঁ, এটা অপারেটরের নামটা হচ্ছে এখানে আমি লিখে রেখেছি। এটা হচ্ছে ডাবল অ্যারো অপারেটর। হ্যাঁ, এটা হচ্ছে একমাত্র অ্যারের মেকানিজম অ্যাক্সেস করার জন্য, অ্যারের ভ্যালুকে অ্যাক্সেস করার জন্য এটা লেখা হয়। ক্লিয়ার? যেমন রনি সমান সমান দিলাম হচ্ছে আমি রনির এজ দিলাম 25, তারপরে কমা দিতে হবে। কি দিতে হবে? কমা। লিটন সিঙ্গেল কোটেশনও দেওয়া যায়, ডাবল কোটেশনও দেওয়া যায়। তো এটা কনফিউশন তৈরি করবে। লিটন সমান সমান আমি দিলাম হচ্ছে লিটনের বয়স 31। হ্যাঁ, আর সজীব সমান সমান দিব হচ্ছে সজীব সমান সমান আমরা দিব হচ্ছে সজীবের বয়স 28। আচ্ছা, এই যে তিনটা ভ্যালু এগুলো মাল্টিপল লাইনেই লিখলাম। ওই সিঙ্গেল লাইনটাকে শুধু ভাঙ্গে মাল্টিপল লাইনে লিখলাম। এটাকে বলবো অ্যাসোসিয়েটিভ অ্যারে। কি আরে? এটার ইউজটা বেশি হয়। ওয়ার্ডপ্রেসের যত আর্গুমেন্ট সব এই অ্যাসোসিয়েটিভ অ্যারে আকারে হয়। হ্যাঁ, ক্লিয়ার? আচ্ছা, ভাঙিয়ে লিখলে হ্যাঁ অ্যাসোসিয়েটিভ হ্যাঁ। আর এক লাইনে আচ্ছা। থাকলে ওটা হচ্ছে আমি বললাম
আর্গুমেন্টগুলো কিভাবে লেখা হয়? আর্গুমেন্টগুলো সাধারণত অ্যাসোসিয়েটিভ অ্যারেতে লেখা হয়। হ্যাঁ, এই যে দেখো, ও না, এটা আর্গুমেন্ট অন্য জিনিস। হ্যাঁ, এটা পিএসপির আর্গুমেন্ট আর ওয়ার্ডপ্রেসের আর্গুমেন্ট এটা আলাদা। হ্যাঁ, আচ্ছা, তারপরে আর্গুমেন্টটা আমাদের বোঝা লাগবে। আর্গুমেন্টটা হচ্ছে এটা আর এটা। আমরা একটা ফাংশন লিখলাম, ফাংশনটার নাম হচ্ছে লিটন। ফাংশনের স্ট্রাকচার অনুযায়ী ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এখানে কোড রান, এখানে হবে কি কোড রান, এখানে কোড রান হবে। আমি যদি আর্গুমেন্ট নেই হচ্ছে একটা রনি, আচ্ছা আর্গুমেন্টটা আমি যদি এভাবে নিই রনি, আর একটা আর্গুমেন্ট নিলাম হচ্ছে সজীব। আচ্ছা, তাহলে এখানে যে আমার ইয়াটা রান হবে, দেখো যে এখানে কিন্তু আমার একটা ইয়া রান হবে, একটা ফাংশন কিন্তু রান হবে। সেটা ফাংশনটার নেম কি? আমার ফাংশনটা কল করতে হয় সাধারণত যে এইভাবে লিটন দিয়ে আমি যে এইভাবে ফাংশনটা কল করতে পারি। আচ্ছা, এই একটা ফাংশন নিলে ওটা কি অটোমেটিক কল হবে কনস্ট্রাক্ট ফাংশন ছাড়া? কনস্ট্রাক্ট ফাংশনটা ওটা ইউজ হয় অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। নর্মালি একটা ফাংশন নিলে ওটা এক্সিকিউট করার জন্য ফাংশনটা করতে হবে। কল করার নিয়ম হচ্ছে ওই ফাংশনটার নেম ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ এইভাবে কল করতে হবে। আচ্ছা, এখন এই যে আমরা এখানে একটা আর্গুমেন্ট দিলাম, এই আর্গুমেন্টের ভ্যালু কোথায় থেকে পাবো? এই আর্গুমেন্টার ভ্যালু হবে হচ্ছে এটার আর্গুমেন্ট, এটার যে ইনপুট। হ্যাঁ, আমরা ইনপুট দিয়েছি বা প্যারামিটার দিয়েছি, এটা কি আর্গুমেন্ট। এটার ভ্যালু পাবে হচ্ছে এখান থেকে। এটার ভ্যালু পাবে কই থেকে? যেমন আমি একটা লিখি এখানে, আমি আমার কোডটা রানিং ফাইল ছিল, কাজ করতেছি ইকো দেই হচ্ছে দিস ইজ রনি। আগে দেখি কাজ করতেছি কিনা। দিস ইজ রনি। আচ্ছা, আমি আগে সিম্পলি দেখি আমার কোডটা রান হচ্ছে কিনা। এই কোডটা আমি কোন ফাইলে করেছিলাম মনে হচ্ছে না। তাহলে দিস ইজ রনিটা শো করছে কিন্তু সর্বপ্রথম। আচ্ছা, তাহলে আমরা এখন শিখতেছিলাম আর্গুমেন্ট, তাই না? তো তাহলে আমাদের কোনো একটা ফাইল আমরা পিএসপিতে লেখা মাত্র ওটা কিন্তু হেডার থেকে শুরু হবে। কোথা থেকে শুরু হবে? ও টপ থেকে শুরু হবে। হ্যাঁ, তাহলে দিস ইজ রনিটা আমি জানি কোন ফাইলে লিখেছিলাম, মনে আছে কি? দেখি। আচ্ছা, দিস ইজ রনি এটা আমি কোন ফাইলে লিখেছি এটা খুঁজে পাওয়ার একটা ওয়ে আছে। হ্যাঁ, আমি এখানে খুঁজবো এটা যে কোথায় আছে। দিস ইজ রনি সার্চ, এটা হ্যাবিট ফাংশন ডট পিএসপিতে আছে। কোথায় আছে? হ্যাবিট, এই যে টেক্সটটা কি আছে? ইকো দিস ইজ রনি। তাহলে হ্যাবিট ফাংশনে আমরা দিয়ে ওটা ওখান থেকে কি করবো? এটাতে আছে। যে কোনো কোড আমরা সাধারণত খুঁজতে হয় আমাদের, যে ক্লায়েন্ট একটা এক্সিস্টিং কাজ দিয়েছে যে আমার এই কোডগুলো মডিফাই করো, সেক্ষেত্রে লক্ষ লক্ষ কোডের মধ্যে তুমি খুঁজে পাবা কিভাবে? সম্ভব কি? সম্ভব না। কিন্তু ইন দিস কেস আমরা কি করব? এই যে এই টুলটা ব্যবহার করব। এই ধরনের টুল আছে কিছু, হ্যাঁ, ওই টুল দিয়ে সার্চ দিলে ওটা কি বের হয়ে আসবে। টুলটার নাম সম্ভবত গ্রিপওয়ে। আচ্ছা, এখন আমরা এখানেও ইকো করে দেখব যে আমাদের কাজ হচ্ছে কিনা। হ্যাঁ, list.php সম্ভবত আমাদের একটা কনফিগ করা ছিল। আচ্ছা, ইকো this is
রনি। আমি কি জানি একটা ডিবাগ মোড অন করার কারণে আমার কোডগুলো উল্টা পাল্টা কাজ করতেছে। এবার তো শুরু করে দিল না, ফলসা ছিল ওই ডিবাগ মোড শুরু করে দিছে config.php। আচ্ছা, এখন আমাদের অ্যাজ ইউজুয়াল দিস ইজ রনিটা শো করবে। হ্যাঁ, দিস ইজ রনিটা শো। কোথায় থেকে যে হলো? আচ্ছা, ওপি, তাহলে এটা আবার বুঝে দেই। হ্যাঁ, এটা কি আর্গুমেন্টটা কি, এটা আবারও বুঝাই দিই। আচ্ছা, তাহলে আর্গুমেন্ট হচ্ছে, এখানে আমরা আর্গুমেন্ট দিব হচ্ছে, প্রথমটা আর্গুমেন্টটা দিব হচ্ছে কি 40। আচ্ছা, তাহলে প্রথম আর্গুমেন্টটা দিব হচ্ছে লিটন নাকি, কমা দিয়ে পরের আর্গুমেন্টের ভ্যালু, পরের আর্গুমেন্টের ভেরিয়েবল নেব হচ্ছে সজীব। তাহলে এই লিটনের ভ্যালু হচ্ছে 40, সজীবের ভ্যালু হচ্ছে উই ডোন্ট নো। উই ডোন্ট নো, সজীবের বেসটা আমরা জানি না। তখন এই লিটনের, হ্যাঁ এখন দেখো এটা কি শো করে, মানে কিছু জিনিস করা আছে, আর্গুমেন্টটা কেন ইউজ করা হয়, কিছু জিনিস করা আছে, ওইটার সঙ্গে আমরা আমাদের নেট, দেখো ওটা যোগ হয়ে গিয়েছে। হ্যাঁ, ওটার সঙ্গে আমরা আমাদের ভ্যালুটাও কি করব, অ্যাড করব। এখানে একটা ভেরিয়েবলের মান পাইনি কেন, এখানে এসটা ছোট হাতের হবে, কি হবে, এসটা ছোট হাতের হবে। দেখো এখন চলে আসবে। আচ্ছা, আর্গুমেন্ট নিয়ে কোনো কোশ্চেন আছে কি? আর একটা কোশ্চেন করি ভাইয়া, হ্যাঁ, ওখানে যে ওই ডু নট নো দিলেন তাই না, হ্যাঁ, ওখানে আমি নাও ব্যবহার করতে পারবো না? হ্যাঁ, ফাঁকা রাখতে পারবা, ফাঁকা রাখলেই তো নাল। আচ্ছা, যাই হোক, মানে এই ডাটাটা আমাদের ইকো করাই আছে অলরেডি, লিটনের বয়স আর তার এজ অফ সজীব। এখন এই লিটনের বয়সটা কত, 40, এটা আমরা ডাইনামিক্যালি নিয়ে আসতেছি, কি ডাইনামিক্যালি নিয়ে আসতেছি। সেই ক্ষেত্রে আমাদের আর্গুমেন্ট দিতে হবে, কি দিতে হবে, আর্গুমেন্টটা লিটন, আমরা তো 40 দিচ্ছি না, আর্গুমেন্টের ভ্যালুটা এই ইনপুটের ভ্যালু, এই ইনপুট ধরে নিচ্ছে। এটা দুটোই কিন্তু আমাদের ইনপুট, দুটোই কি ইনপুট। আর সজীবেরটা যে 35 দেই, হ্যাঁ, সজীবেরটা 35, সজীবেরটা যদি 35 দাও, তাহলে এখানে 35 লেখো, এই দেখো 35, এখানে 35 লেখো, আর এখানে শুধু সজীব পর্যন্ত কল করো। হ্যাঁ, এখানে তাহলে একটু চেঞ্জ করতে হবে, অ্যান্ড এখানে দিব আমি কি অ্যান্ড। আচ্ছা, এই পর্যন্ত আমার কমপ্লিট আছে। হ্যাঁ, লিটনের বয়স কত, 40, অ্যান্ড সজীবস এজ। আচ্ছা, অ্যান্ড দিয়ে হচ্ছে সজীবস এজ ইজ, এখন তুমি হচ্ছে এটা কভার করে দাও, দিয়ে কন্টামিনেশন মানে যোগ, যোগ দিয়ে তুমি ডলার সাইন কি লিখবা, SOJIB। এখন এটা কমপ্লিট হবে। হ্যাঁ, ধরো কিছু একটা করা আছে, ওটার সঙ্গে আমি কিছু একটা লাগাবো, অ্যান্ড সজীবের বয়স কত, দেখো, এবং সজীবের বয়স, অ্যান্ড সজীব সে 40। এখন কিছু কিছু জায়গায় অ্যান্ডের আগে আর 35-এর আগে স্পেস হবে, এখানে একটা স্পেস দাও, আর এখানে একটা স্পেস দাও। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমাদের হচ্ছে এটা গেল আর্গুমেন্ট, স্পেসটা হয়ে গিয়েছে। হ্যাঁ, এবং 40-র পরে আমরা চাচ্ছি একটা, আমরা কমা দিব, কি দিব, হ্যাঁ, তাহলে তুমি এখানে কমাও দিতে পারবা। আচ্ছা, এনিওয়ে আমরা হচ্ছে এখন অন্য ইয়াতে যাব, অবজেক্ট ওরিয়েন্টেড। তাহলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে হচ্ছে আমাদের প্রথমে একটা ক্লাস নিতে হবে, ক্লাসের নেম নিতে হবে, সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ। আচ্ছা, এর মধ্যে হচ্ছে আমাদের প্রপার্টি নিতে হবে, প্রপার্টি হচ্ছে পাবলিক প্রপার্টি নিতে পারি, প্রাইভেট প্রপার্টি নিতে পারি। পাবলিক প্রপার্টি নিলে যে কেউ অ্যাক্সেস করতে পারবে, আর প্রাইভেট নিলে শুধু আমরাই অ্যাক্সেস করতে পারবো।
হ্যাঁ, শুধু ওইটার মধ্যে, ওই ওপির মধ্যে শুধু কাজ করবে, শুধু এই ক্লাসটার মধ্যে প্রাইভেট প্রপার্টি কি করবে, কাজ করবে। আচ্ছা, আমরা ওপি কেন নেই, অনেকগুলো ফাংশন বা অনেকগুলো ফাংশনালিটি আমরা ওর ভিতরে ইনক্লুড করার জন্য নেই। আচ্ছা, ওপির মধ্যে দুই টাইপের ফাংশন কাজ করে, একটা হলো কনস্ট্রাক্ট ফাংশন, একটা হচ্ছে নর্মাল ফাংশন। কনস্ট্রাক্ট ফাংশনটা হচ্ছে অটো কল হয়, কনস্ট্রাক্টটা কি হয়, অটো কল হয়, আর এই ফাংশনটা কল করতে হয়, এই ফাংশনটা কি করতে হয়, কল করতে হয়। হ্যাঁ, তাহলে কনস্ট্রাক্ট ফাংশনকে আমরা কল করার প্রয়োজন নাই। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটার মধ্যে আমরা প্রপার্টি নিতে পারবো, কি নিতে পারবো, ফাংশনের মধ্যে আমরা ওই ওপির মধ্যে ওই অবজেক্ট বা ওই ক্লাসটার মধ্যে যদি আমরা প্রপার্টি নিতে চাই, হ্যাঁ, তাহলে আমাদের উপরের প্রপার্টিটা আমরা নিচের ফাংশনে নিচ্ছি, তাহলে আমাদের দিস কিওয়ার্ড ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে, দিস কিওয়ার্ড ব্যবহার করতে হবে। তারপরে এটাকে অবজেক্ট আর অপারেটর বলে, এটা কি বলে, অবজেক্ট আর অপারেটর। দিস প্রপার্টি অবজেক্ট আর অপারেটর। হ্যাঁ, তারপরে হচ্ছে কি, দিস প্রপার্টি না, দিসটা হচ্ছে একটা কিওয়ার্ড যেটা ডলার সাইন দিয়ে লিখতে হয়। হ্যাঁ, তারপরে প্রপার্টি লিখতে হবে, কি লিখতে হবে, প্রপার্টি। আচ্ছা, তাহলে আমরা দিস কিওয়ার্ড দিয়ে আমরা প্রপার্টিকে অ্যাক্সেস করতে পারবো। হ্যাঁ, তাহলে দিস নিকনেম সমান সমান নিকনেম, দিস ফুল নেম সমান সমান ফুল নেম। আচ্ছা, তাহলে এটা মাথায় রাখি। আবার যদি আমরা ফাংশনকেও অ্যাক্সেস করি, হ্যাঁ, ওই জায়গা, তাহলেও দিস দিতে হবে। তাহলে কি দিতে হবে, দিস দিতে হবে। আচ্ছা, আর দেখো শেষের দিকে, এখন অতটা ক্লিয়ার বুঝবা না, এখন খালি স্ট্রাকচারটা বোঝো। শেষের দিকে আমাদের অবজেক্টের ডলার সাইন দিয়ে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজের পরে আমাদের ডলার সাইন দিয়ে অবজেক্টের নেমটা লিখতে হবে। এটা যে অবজেক্টই লিখবো এমনটা না, অবজেক্টের কি লিখতে হবে, নেম লিখতে হবে, সমান সমান এই বাই ডিফল্ট নিউ লিখতে হবে, তারপরে ক্লাস নেম, তারপর ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ। ঠিক আছে, এখন আমরা কোনো অবজেক্ট থেকে যদি ফাংশনকে অ্যাক্সেস করতে চাই, আমরা একটা ওপির মধ্যে রাখছি হচ্ছে একটা অ্যানিমেশন, আর একটার মধ্যে রাখছি একটা লুপ, আর একটার মধ্যে রাখছি একটা কোয়েরি, আর একটার মধ্যে রাখছি কি একটা স্লাইডার, একটা কি স্লাইডার। এখন আমরা যে কোনো, আমরা তো জিনিসগুলো তো চারটেই আমাদের অ্যাট এ টাইমের প্রয়োজন হবে না। যদি চারটেই প্রয়োজন হয়, যদি চারটেই প্রয়োজন হয়, তাহলে আমরা চারটেই আমাদেরকে কল করতে, কিন্তু আমাদের এক এক জায়গায় এক একটা প্রয়োজন হয়। ইন দিস কেস আমাদের যদি এই ফাংশনটার প্রয়োজন হয় এক জায়গায়, প্রিন্ট নিকনেম, তাহলে অবজেক্টটার নাম দিয়ে অবজেক্টের অপারেটর দিয়ে প্রিন্ট নিকনেমকে কল করতে হয়। ঠিক আছে, যেমন আমি গুগল ট্রান্সলেটে তোমাদের দেখাচ্ছিলাম, এখানে মনে হয় না, কোথায় দেখাচ্ছিলাম, নালের পরে এখানে। আচ্ছা, এখানে আমরা একটা ক্রিয়েট করছি, সেটা হলো কি, ক্লাসটার নাম ছিল হচ্ছে আমাদের রনি, ক্লাসটার নাম ছিল কি রনি। আচ্ছা, এখন আমরা আরও একটা ফাংশন নেই, ফাংশনটার নাম লিখবো হচ্ছে এখানে অ্যানিমেশন। এখানে কি লিখবো, ফাংশন অ্যানিমেশন। এর মধ্যে হচ্ছে কোড অফ অ্যানিমেশন, কোড অফ। আচ্ছা, এখন আমাদের কি এই অ্যানিমেশন, এই পানির, তারপরে এক জায়গায় পানি টলমল করতেছে, আর এক জায়গায় হচ্ছে কি আমি চালের একটা HTML আমি করে রাখছি। এখন আমাদের এক জায়গায় রাইসটা প্রয়োজন, এক জায়গায় ওয়াটারটা প্রয়োজন, আর এক জায়গায় অ্যানিমেশনটা প্রয়োজন। আচ্ছা, অ্যানিমেশন না দিয়ে আমরা দিই হচ্ছে, এখানে দিই হচ্ছে ভেজিটেবল। না, আচ্ছা, এখন সব জায়গাতেই কি আমাদের পানি প্রয়োজন? আমাদের এক একটা, কোনো জায়গায় আমাদের রাইস প্রয়োজন হচ্ছে, কোনো জায়গায় পানি আছে, হ্যাঁ, আমাদের কি প্রয়োজন হচ্ছে, আমাদের ভেজিটেবল প্রয়োজন হচ্ছে, কোনো জায়গায় ওয়াটার প্রয়োজন হচ্ছে। আচ্ছা, এক এক জায়গায় এক এক জিনিস। এখন আমাদের শুধু এই ফাংশনটা কল করলেই কিন্তু কি হবে, ফাংশনটা কেন তৈরি করে রাখি, ফাংশন আর ভেরিয়েবল কেন, লিটন বলো তো, কেন তৈরি করে রাখি আমরা, যাতে পরবর্তীতে ওটা খুব আমরা সহজে ব্যবহার করতে পারি। আমরা কল করলেই ওই ভেরিয়েবলটা যদি কল করি, তাহলে ওই ভেরিয়েবলের ভ্যালুটা আমরা পেয়ে যাবো। কিটা পেয়ে যাব, ভ্যালু। সেম আমরা ফাংশন কেন ক্রিয়েট করি, যাতে ওই ফাংশনটাকে এইভাবে যদি কল করি, ফাংশনটার নাম কি, ফাংশনটার নাম হচ্ছে কি ফাংশন রাইস। আমরা যদি রাইস ফাংশনটাকে যদি কল করি এইভাবে, তাহলে যাতে রাইসের মধ্যে যত কোড আছে বা যত ফাংশন আছে সব যাতে আমরা এই কোডটুকু লিখেই পাই।
এই যে রাইস ফাংশনটা কোথায়, এর মধ্যে যত কোড আছে, যত এই যে কোড, সব যাতে আমরা এই শুধু রাইস ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ দিশেই যাতে আর ভ্যালুগুলো আমরা পাই, এই জন্য আমরা কোড লিখি না। কিন্তু আমাদের কি সব এই যে রাইস ফাংশনের কোড, ওয়াটার ফাংশনের কোড, ভেজিটেবল, তিনটেই কি আমাদের এক জায়গায় প্রয়োজন হবে? এক এক জায়গায় এক একটা প্রয়োজন হবে। সো শুধু যদি আমাদের রাইস ফাংশনটার প্রয়োজন হয়, আমরা এরকম করে কল করলে শো করে। এটা হচ্ছে নর্মাল ফাংশনের ক্ষেত্রে, কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেডে এইভাবে কল করলে আসে না। এইভাবে কল করলে কি আসে না, প্রথমে আমাদের অবজেক্টের নাম লিখতে হয়, কি লিখতে হয়, তারপরে অবজেক্ট অ্যারো অপারেটর দিতে হয়, এরকম করে অবজেক্ট কি অ্যারো অপারেটর দিতে হয়, তারপরে ফাংশনটা কল করতে হয়। তারপরে পিএসপি, ওয়ার্ডপ্রেস, জাভাস্ক্রিপ্ট, হ্যাঁ, এরা বিভিন্ন প্লাগইন কোম্পানি আর অনেকগুলো অবজেক্ট ক্রিয়েট করে রাখছে, হাজার হাজার অবজেক্ট। সেখান থেকে আমরা অবজেক্টগুলো অ্যাক্সেস করব কিভাবে? ওদের অবজেক্টের নাম এগুলো কিন্তু ওপেন সোর্স, পাবলিক, মাথায় রাখবে। ভেরিয়েবলটা কিন্তু পাবলিক না, ভেরিয়েবলটা তুমি যে পেজে করতেছো ওই পেজে। সাপোজ ভেরিয়েবলটা আমি দেখাই, স্কোপিংয়ের কিছু ব্যাপার আছে, আমি আর্গুমেন্টটা এখানে থাক। আচ্ছা, আমি একটা ভেরিয়েবল নিলাম হচ্ছে লিটন নামে, কি নামে, লিটন নামে একটা ভেরিয়েবল নিলাম। এর মধ্যে হচ্ছে আমি একটা ইকো করলাম। ইকো হচ্ছে কি, দিস ইজ ওয়াটার, ঠিক আছে। আচ্ছা, এখন এই লিটন $সাইন লিটনটাকে আমি অন্য পেজে ইকো করাবো। কোন পেজে? লিস্ট পেজ ডট পিএসপিতে আমি, এটা তো লিঙ্ক থাকতে পারে, আমি হচ্ছে সিঙ্গেল ডট পিএসপি, এটা কি লিঙ্ক করা আছে? লিস্ট পেজ ডট পিএসপি আবার লিঙ্ক করা থাকলে কিন্তু সমস্যা। এটাতে কোনো পেজ লিঙ্ক করা নাই। আচ্ছা, আমি এখানে যদি ইকো করি, তাহলে কি এই ইকোটা শো করবে? স্কোপিং এটা বুঝতে হবে কিন্তু, হ্যাঁ, করবে না, ইকোটা শো করবে না। কেন শো করবে না? আচ্ছা, কেন শো করবে না? এই ইকোটা যদি আমি এখানে শো করাই, কোথায় আগে যেখানে লিখছি ভেরিয়েবলটা কোথায় নিয়েছি জানি আমি, এখানে। যদি আমি এখানে শো করাই তাহলে কি হচ্ছে? আচ্ছা, তাছাড়া 225 নাম্বার লাইন কোথায়? ওকে, পিএসপি কাজ করতেছে না। আচ্ছা, এগুলো থেকে বেশি 16 নাম্বার লাইন কোথায়? 16 উপর কোথাও কি কোনো ভুল হয়েছে? লিটন না নিয়ে আমরা, ও সরি, ইকোর ইয়েটা ভুল হয়েছে নাকি? ইকো বানান কি হবে? ইসিএইচও না, আমরা তো ইকোটাই ভুল লিখতেছি আসলে। আচ্ছা, ইকো বানান করো, ইসিএইচও। ইকো লিটন, এর মধ্যে দিস ইজ ওয়াটার, এবার কাজ করবে। আচ্ছা, এই ভেরিয়েবলটা আমরা অন্য ইয়াতে ইকো করবো, হ্যাঁ, এই ইকোটা কাজ করে, দিস ইজ ওয়াটার, এটা কাজ করতেছে, দিস ইজ ওয়াটারটা এখন কাজ করতেছে। আমরা এই ইকোটাকে যদি অন্য পেজে করি তখন কি হয় দেখো তো, কাজ করে কিনা। রেজিস্টার ডট সিপি, রেজিস্টার ডট সিপিটি, এটা কি লিস্টে লিঙ্ক করা আছে? লিঙ্ক করা থাকলে কিন্তু আবার পাবে। দেখো কি হয়। স্কোপিং আমাদের ভেরিয়েবলের ক্ষেত্রে যে পেজে আমরা ভেরিয়েবল লিখবো ওই পেজেই কল করতে হবে।
অন্য পেজে হ্যাঁ। অন্য পেজেও করতে পারবো, সেক্ষেত্রে গ্লোবাল ভেরিয়েবল নিতে হবে। কি নিতে হবে? গ্লোবাল ভেরিয়েবল। তার আগে একটা গ্লোবাল কিওয়ার্ড লিখতে হবে। আছে? কোনো কিছু আছে? আচ্ছা, দ্যাট মিনস স্কুপিং এর ব্যাপার। আমি যে পেজে ভেরিয়েবল নিচ্ছি সেই পেজে আমার সেই পেজেই কি করতে হবে? ভেরিয়েবলটা কল করতে হবে। হ্যাঁ, সেই পেজে আমার কি করতে হবে? কল করতে হবে। ভেরিয়েবলটা কল করতে হবে। এখন ফাংশনের ক্ষেত্রে এরকম কোনো নিয়ম নাই। তুমি যে পেজে ফাংশনটা করবো না কেন, অন্য পেজে তুমি কি করতে পারো? কল করে দিতে পারবো। অবজেক্টের ক্ষেত্রেও ওই রকম কোনো নিয়ম নাই। এগুলো হচ্ছে স্কোপিংটা এদের কি গ্লোবাল থাকে। কি থাকে? আর ভেরিয়েবলের স্কোপিংটা কি গ্লোবাল থাকে না। আচ্ছা, গেল। এখন অবজেক্ট ওরিয়েন্টেড বেসিক প্রোগ্রামিং, এটার আরো অনেক কাজ আছে, এটা বুঝতে অনেক সময় যায়। তবে কোনো কোশ্চেন থাকলে আমাকে করবা। হ্যাঁ, ওপির কোনো কোশ্চেন থাকলে আমাকে করবা। আচ্ছা, তারপরে অবজেক্ট ওরিয়েন্টেড গেল। এটা হচ্ছে ডিফাইনটা কনস্ট্যান্ট। ডিফাইনটা কি? কনস্ট্যান্ট। ডিফাইনের ভ্যালুটা আমরা লিখি কিভাবে জানো? ডিফাইন লিখি, তারপরে ফার্স্ট ব্র্যাকেট এরকম। প্রথমটা হচ্ছে দেখি রনি, রনির বয়স কত। আচ্ছা, তারপরে কি লিখি? একটা কমা। আচ্ছা, রনির বয়স হচ্ছে 30। এটাই হচ্ছে কি ডিফাইন। কোনো সমান সমান দিতে হয় না, কোনো সমান সমান। প্রথমটা হচ্ছে ওই ভেরিয়েবলের মান বা কনস্ট্যান্টের মান, পরেরটা হচ্ছে ভ্যালু। ক্লিয়ার? এটা আমরা ভেরিয়েবল হলে কেমনে লিখতাম? এরকম লিখতাম না যে রনি সমান সমান 30, এরকম লিখতাম না। কনস্ট্যান্টে ওইটাই এইভাবে লেখে। এটা হচ্ছে মানে কনস্ট্যান্ট, এটা হচ্ছে কনস্ট্যান্টের ভ্যালু। সবই একই সিস্টেম মানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা হচ্ছে কি কনস্ট্যান্টের ভ্যালু, এই আর কি। আচ্ছা, তারপরে এই জিনিসগুলো হচ্ছে কিভাবে সিএসএস লিংক করতে হয়। কি করতে হয়? সিএসএস কিভাবে লিংক করতে হয়, কিভাবে জাভাস্ক্রিপ্ট লিংক করতে হয়। হ্যাঁ, সিএসএস লিংক করার জন্য হুকের প্রয়োজন হয়। কিসের প্রয়োজন হয়? হুকের প্রয়োজন হয়। আচ্ছা, হুকটা কি জিনিস? ওয়ার্ডপ্রেস বা সিএসএস লিংক করতে গেলে তোমার হুকের প্রয়োজন হবে। হ্যাঁ, হুক ফাংশনটার জন্য সাধারণত কিছু জিনিস ইউজ হয়, যেমন অ্যাড অ্যাকশন। হ্যাঁ, বা তুমি যে কোনো ফাংশনে, অনেক ফাংশনে হুক ফ্যাসিলিটি ওয়ার্ডপ্রেস দিয়ে রাখছে বা পিএসপি কি করছে, দিয়ে রাখছে। আচ্ছা, এখন বিষয়গুলো হুক মানে একটা জিনিস করা আছে, একটা জিনিস করা আছে, ওটার সাথে তুমি তোমার জিনিসটাও কাজ করাবা। ওটার সাথে কি করাবা? ধরো একটা বড়শি বানানো আছে, একটা বড়শি কি বানানোই আছে, তুমি ওই বড়শিটা সাগরে নিয়ে যায় মাছ ধরতেছো। তাহলে বড়শিটা কিন্তু বানানো আছে, অলরেডি একটা ফাংশন করা আছে, ওইটাকে তুমি কি সাগরে নিয়ে যায় মাছ ধরতেছো। তো হুক জিনিসটা হচ্ছে এরকম যে একটা ফাংশনালিটি করা আছে, ওইটার সাথে তোমার কোডটা তুমি রান করাবা, কাজ করাবা। এটা হচ্ছে কি হুক। তোমার হচ্ছে WPNQ স্টাইল। হ্যাঁ, এটা একটা ফাংশন, এই স্টাইলটা ইউজ করে সিএসএস লিংক করতে হয়। ঠিক আছে? কি এটা কি WPNQ স্ক্রিপ্ট, এটাও একটা ফাংশন। এই ফাংশনটা ব্যবহার করে এগুলো ওয়ার্ডপ্রেসের প্রি ডিফল্ট মানে ডিফল্ট বা প্রি ডিফাইন্ড ফাংশন। ওয়ার্ডপ্রেসের কি এগুলা ফাংশন। আমাদের ওয়ার্ডপ্রেস প্রায় অনেক ফাংশন বানায় রাখছে। পিএসপিও প্রায় আমাদের 1100 নিজস্ব ফাংশন আছে। ঠিক আছে? কি বিভিন্ন প্লাগইন ফাংশন বানায় রাখছে। আমাদের কি সবসময় ফাংশন বানায় কাজ করতে হবে? ওদের ফাংশনও আমি আগেই বলছি, এটা হচ্ছে ফাংশন, আর ওপি এটা হচ্ছে গ্লোবাল। স্কোপিংটা কি গ্লোবাল। তুমি শুধু কল করে দিলেই কাজ হবে, কল করে দিলেই কি হবে? ভেরিয়েবল কিন্তু গ্লোবাল না, প্রাইভেট। এখন ওরা ফাংশন বানিয়ে রাখছে, তুমি খালি কল করে দিবা, তাহলে কি করবে? ওদের ফাংশনটা কাজ করবে। আচ্ছা, এই ফরাদ ভাই বা আমরা যে কাজগুলো করি, আমাদের হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে ফাংশন তৈরি করতে হয় না, আমাদের ফাংশন রেডি থাকে, আমরা ওগুলো শুধু কি করে দিই? কল করে দিই। তো এরকম একটা ফাংশন আছে যে ফাংশনের মধ্যে আমরা HTML যেমন CSS লিংক করি, CSS লিংক করলে যে CSS গুলো করি আমার HTML এ পায়, যে জাভাস্ক্রিপ্ট গুলো করি আমার HTML এ পায়। কিন্তু যদি মিস করে তাহলে কি পাবে? HTML আমরা তো PHP ফাইলেও আমরা ডিজাইনের প্রয়োজন হয়। এজন্য আমাদের HTML বা কিভাবে লিঙ্কেজ, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা খুব হালকা, এই কপি করলেই হবে বা নিজে প্র্যাকটিস করলেও হবে। এটা প্রথমটা আইডি, প্রথমটা কি আইডি, দ্বিতীয়টা হচ্ছে পাথ, তৃতীয়টা আমাদের তৃতীয়টা হচ্ছে আমাদের সোর্স।
এই সোর্সটা কোথায় আছে, এই সোর্সের সঙ্গে পাথটা যোগ হবে। হ্যাঁ, প্যাথ কি জানো? প্যাথ হচ্ছে যে এটা হচ্ছে প্যাথ মানে ওটার অ্যাকচুয়াল সোর্স, ফাইল সোর্স বা লিঙ্ক সোর্স, ওটাকে কি বলা হয়? প্যাথ বলা হয়। এই প্যাথটা খুব গুরুত্বপূর্ণ, প্যাথটা লাগে, অনেক ক্ষেত্রে লাগে, এটা মাইন্ড। তাহলে দেখা যায় যে প্যাথ কিন্তু চেঞ্জ হয়ে যাবে আমি এখানে গিয়ে প্যাথটা চেঞ্জ করতে পারবো। যদি সিবি রিলেশনে যাই, অ্যাসেক্টে যাই, তাহলে আমার প্যাথটা চেঞ্জ হয়ে যাচ্ছে। প্যাথটা কি হচ্ছে? চেঞ্জ হয়ে যাচ্ছে। এই তো আমার সিএসএসটা আমি কোথায় লোড দিব বা কোথায় আছে, এটা একটা লিঙ্কেজের ব্যাপার আছে আর কি। হ্যাঁ, আচ্ছা গেল। তারপরে ক্রিয়েট পেজ প্রোগ্রামেটিক্যালি ইন টেবিল অ্যান্ড ডাটাবেস। আচ্ছা, আমাদের ওয়ার্ডপ্রেসেও আমাদের প্রোগ্রামেটিক্যালি পেজ ক্রিয়েট করার প্রয়োজন হয়। আমি এমন একটা প্লাগইন বানাবো যে প্লাগইনটা আমার অটোমেটিক্যালি পেজ ক্রিয়েট করবে। কি করবে? পেজ ক্রিয়েট করবে। অনেক প্লাগইন আছে, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের এই ফাংশনটা ইউজ করতে হবে। এই যে এই ফাংশনটা, এগুলো হচ্ছে আর্গুমেন্ট। এগুলো কি? আমি আগেই বলছি ওয়ার্ডপ্রেস অ্যারের আর্গুমেন্টগুলো বেশি ব্যবহার করে, অ্যাসোসিয়েটিভ অ্যারে। হ্যাঁ, কোন অ্যারে? অ্যাসোসিয়েটিভ অ্যারে। এই আর্গুমেন্ট আর কিছু ফাংশন, এগুলো ওয়ার্ডপ্রেসে প্রিডিফাইন্ড, সবই কি প্রিডিফাইন্ড। এই আর্গুমেন্ট এবং ফাংশনগুলো ইউজ করলে অটোমেটিক পেজ ক্রিয়েট হবে। যদি আমরা কোনোদিন কোনো প্লাগইন বানানোর প্রয়োজন হয়, অটোমেটিক প্লাগইনই পেজ ক্রিয়েট করবে, সেক্ষেত্রে এটা আমাদের প্রয়োজন। এখন ডাটাবেজে আমরা টেবিল কেমনে ক্রিয়েট করব? তাহলে তো আমাদের ডাটাবেস সম্পর্কেও একটু কোয়েরি, ডাটাবেসের কমান্ড কোয়েরি সম্পর্কে জানতে হবে, তাই না? সেটা এখানে আছে। প্রোগ্রামিংটা এমন একটা জিনিস, তোমার সবই জানতে হবে একটু করে। হ্যাঁ, যেমন একটু এসকিউএল জানতে হবে। আচ্ছা, যেটা আমি দেখাচ্ছিলাম প্রথম, পিএসপি মাই অ্যাডমিন, এটা হচ্ছে কি মাই এসকিউএল বা ডাটাবেস। এটা কি ডাটাবেস? পিএসপি সাধারণত কাজ করে এই মাই এসকিউএল হয়ে। কি হয়ে? মাই এসকিউএল। যত পিএসপির ফাংশন বা যত কোয়েরি, সবগুলো আগে এখানে আসে। কোথায় আসে? এই ডাটাবেসে আসে। এখান থেকে আবার রিটার্ন করায়। কি করায়? এখান থেকে রিটার্ন করায়। সেটা কোনো কোয়েরি করে হোক, বা তুমি যেমন কোয়েরি বা যেমন লুপ বা যেমন কন্ডিশন সেট করবো, সেইভাবেও রিটার্ন করাবে। সেইভাবে এখান থেকে কি করাবে? রিটার্ন করাবে। এটা হচ্ছে বেসিক কনসেপ্ট পিএসপির। এটা কি বেসিক কনসেপ্ট। আর জাভাস্ক্রিপ্টটা কি করে? এপিআই হয়ে কাজ করে, বা ব্রাউজারের যে লোকাল মেমোরি আছে এটা হয়ে কাজ করে, বা টেক্সট এরিয়া থেকে কাজ করে। এইচটিএমএল এর যে টেক্সট এরিয়া আছে, এইচটিএমএল এর যে সোর্স আছে, ওখান থেকে কাজ করে। জাভাস্ক্রিপ্টের কিন্তু এখান থেকে মাইএসকিউএল কিন্তু আসে না জাভাস্ক্রিপ্টের কিছু। তো জাভাস্ক্রিপ্টও জানতে হবে কিছু কিছু ক্ষেত্রে, এই জন্য টাচ দিয়ে রাখলাম। আচ্ছা, এখন আমরা হচ্ছে প্রোগ্রামেটিক্যালি কি করব? একটা টেবিল তৈরি করব ডাটাবেসে। হ্যাঁ, তো এটার জন্য হচ্ছে আমাদের একটা ফাংশন আছে, ফাংশন না, একটা আছে WPDB, একটা গ্লোবাল ভেরিয়েবল আছে। এই যে এই কোয়েরিটা ইউজ করা আছে, কোনটা দেখো। তাহলে আমাদের এসকিউএল কমান্ডটা একটা ভেরিয়েবলের মধ্যে রাখা আছে। কোথায় রাখা আছে? এসকিউএল কমান্ড। এসকিউএল কমান্ডে প্রথমে হয় কমান্ড। প্রথমে হয় কি? কমান্ড। যে কমান্ডটা দিবে ও সেই কমান্ডটা কাজ করবে। যদি ক্রিয়েট টেবিল দেয় তাহলে ক্রিয়েট টেবিল করবে। কি করবে? যদি ডিলিট টেবিল দেয় তাহলে টেবিল ডিলিট করবে। যদি আপডেট দেয় তাহলে ও কি করবে? আপডেট করবে। যদি সিলেক্ট কমান্ডটা থাকে তাহলে সিলেক্ট করবে। তো বেশি না, 8টা 10টা কমান্ড দিলেই হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে টেবিলটার নাম কি হবে? টেবিলটার নাম কি হবে? হ্যাঁ, টেবিলটার নাম হবে এটা। ঠিক আছে, টেবিলটার নাম হবে কোনটা? এটা। তারপরে হচ্ছে ওই টেবিলটার আইডি টাইডি এগুলো কি হবে, এগুলো তোমরা দেখে নিও আর কি। হ্যাঁ, এই আর কি। তারপরে আমি এসকিউএল কমান্ডে তোমাদেরকে একটা বেসিক ধারণা দিই কিভাবে কাজ করে, তাহলে আরো ভালো আইডিয়া পাবা। কাজ করে হচ্ছে এসকিউএল কমান্ডটা এভাবে। প্রথমে একটা কমান্ড লিখবো বড় হাতে, সিলেক্ট। আমরা কোন টেবিলটাকে সিলেক্ট, আমি তোমাদেরকে ডিরেক্ট লাইভেই লিখে দেখাই। হ্যাঁ, এখানে। আচ্ছা, এখানে আমার একটা হচ্ছে, সমস্যা নাই, এখানে আমরা এসকিউএল এর আজকে কমান্ড শিখবো। হ্যাঁ, এসকিউএল এর কমান্ডটা হচ্ছে, আমি প্রথমে একটা লিখবো হচ্ছে সিলেক্ট। আচ্ছা, এখান থেকে আমরা সিলেক্ট করব হচ্ছে আমরা টেস্ট।
আচ্ছা সিলেক্ট করব হচ্ছে আমরা কোনটা, টেস্ট। আচ্ছা সিলেক্ট অল করি, সিলেক্ট আমরা কি করব, অল ফ্রম, কোনটা থেকে, টেস্ট। এই টেস্ট যে ডাটাবেসটা আছে এখান থেকে আমরা সব কিছু সিলেক্ট করব, তাহলে টেস্ট, ঠিক আছে কি। আচ্ছা তাহলে এখন আমরা যদি গো করি তাহলে কি হয়, দেখো ইরোড দেখাচ্ছে, তাহলে সিলেক্ট অল ফ্রম বানান সম্ভবত ভুল হয়েছে, ফ্রম টেক্সট। আচ্ছা জাস্ট এ মিনিট, একটা সিলেক্ট স্টার্টার ফ্রম ডাটা। select query, select command in SQL, SQL এর সিলেক্ট কমান্ডটা এখানে আছে, সম্ভবত কোনো দাড়ি কমার ভুল হচ্ছে আর কি, হ্যাঁ হালকা কোনো ভুল হচ্ছে। সিলেক্ট select all from ফ্রম এ from table name দিতে হবে, বড় হাতের আমরা সব টেবিল নেম দিয়ে দিলাম, টেবিল নেম। আচ্ছা একটা টেবিল নেম দাও, হ্যাঁ টেবিলের নেমটা দেওয়া হচ্ছে প্লাগইন বিডি, টেবিলটার একটা নেম দিই, আমরা হচ্ছে ইয়ার নেম দিয়েছি আর কি, ডাটাবেজের নেম, কিন্তু আমাদের হবে হচ্ছে টেবিল নেম। একটা টেবিল নেম হচ্ছে সাপোজ এটা ডাব্লিউপি অ্যাডমিন কলামের মধ্যে কী কী আছে। তাহলে এখন যদি আমি কমান্ডটা লিখি, সিলেক্ট নেট এত স্লো, তাহলে সিলেক্ট প্রথম কমান্ড, এটা কিন্তু কমান্ড, স্টার মানে অল, আর ফ্রমটা কি ছোট হাতের ছিল না বড় হাতের, সব ফ্রম। এখন যদি আমি এই টেবিল নেমটা লিখি এখন চলে আসবে, ঠিক আছে সবগুলোই সিলেক্ট করবে। এই যে এই দুটো আছে, ওখানে র আছে কয়টা, অনলি দুটা। এখন যদি আমি ওটা না করে যে এটা করি তখন কি হয়, ওটা আসবে। এটার যদি সিলেক্ট করি, all plugins, আবার দেখো আচ্ছা আমি এটা সিলেক্ট করলাম, হ্যাঁ ডাব্লিউপি বিএলসি লিঙ্ক, কপি হও এটা। আচ্ছা তাহলে সিলেক্ট, এটা হচ্ছে একটা কমান্ড, অল। আমরা যদি অল না নিয়ে আবার একটা কলামের নেম দেই তাও কিন্তু হবে, যেমন ফরাদ, আমি একটা কলামের নেম দিয়ে করা দেখাই এবার। কলামের নেম হচ্ছে এখানে সম্ভবত আমাদের কিছু কলাম করা আছে, ফরাদের সম্ভবত এটা দেখো রিলেশনশিপ একটা কলাম করা আছে, আর এই যে সিবি রিলেশনশিপ। এখান থেকে আমরা শুধু নিব হচ্ছে কালেকশন আইডি, হ্যাঁ কি নিব, কালেকশন আন্ডারস্কোর আইডি। আচ্ছা মনে রাখিও, তাহলে আমরা শুধু সিলেক্ট করব কালেকশন আইডি থেকে, তাহলে অলের জায়গায় আমরা কি দিব, কালেকশন আইডি। তাহলে সিলেক্ট কালেকশন আইডি কোন টেবিল থেকে, ওটা কোন টেবিলে ছিল মনে আছে কি, কি জানি রিলেশনশিপ না, ওই যে উপরে তো আছে, ওই যে ডাব্লিউপি রিলেশনশিপ উপরে উপরে ডাব্লিউপি সিবি রিলেশনশিপ, এটা না, হ্যাঁ ওটার ভিতরে তো আছে। এই যে চলে আসছে, কিন্তু এখানে একটু ভুল হয়েছে কোয়ারিটাতে, সিলেক্ট অল ফ্রম হোয়ার ওয়ান না, হ্যাঁ এখানে আসছে হচ্ছে সিলেক্ট অল দিয়ে আমি এখানে যদি কালেকশন আইডি দিই, এখানে যদি কি দিই কালেকশন আইডি। আচ্ছা এটা কালেকশন আইডিটা কোন টেবিলের মধ্যে আছে, ওই যে সিলেক্ট রিলেশনশিপ, সেই রিলেশনশিপ ওটার মধ্যে আছে। সিলেক্ট কালেকশন আইডি, এখানে এই যে ইরোডটা ধরছে যে এখানে একটা ফোটা আছে বুঝছো, এখন কাজ করবে।
তাহলে এখন কিন্তু আমাদের শুধু কালেকশন আইডি গুলো সিলেক্ট কমান্ড করবে, শুধু কালেকশন আইডি। দেখছো এখানে কালেকশন আইডি না দিয়ে আমরা যদি আমরা চাচ্ছি যে আমরা কালেকশন আইডি না দিয়ে, বা এখানে তুমি কোয়ারিও সেট করতে পারবা হোয়ার ওয়ান, শুধু যেখানে যেখানে ওয়ান আছে, হোয়ার মানে কি যেখানে যেখানে ওয়ান আছে শুধু সেগুলো শো করবে। সিলেক্ট অল ফ্রম সিবি রিলেশনশিপ, যেখানে যেখানে ওয়ান আছে। তাহলে এখানে কিন্তু কন্ডিশনও সেট করা যাচ্ছে। কি করা যাচ্ছে? এখানে কন্ডিশনও সেট করা যাচ্ছে। তাহলে এই এসকিউএল কমান্ডটা একটু বেসিক ধারণা রাখতে হবে। কি রাখতে হবে? বেসিক ধারণা। তারপরে কি থাকলো আমাদের? আচ্ছা, জাভাস্ক্রিপ্ট এগুলো তো হয়ে গিয়েছে। আচ্ছা, আমাদের জাভাস্ক্রিপ্ট লেখার জন্য এই ফাংশনটা আমাদের ইউজ করতে হবে। হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট লেখার জন্য কি করতে হবে? আমাদের জাভাস্ক্রিপ্ট লেখার জন্য ওই $সাইন এরকম ফাংশন দিয়ে ফাংশন ইউজ করতে হয় আর কি। সেটা নিচে আমার ফাংশনটা আছে, এই যে দেখো নিচেও আমার রাখা আছে। এই ফাংশনটা পরীক্ষিত অবশ্য, যে করি না, যে কোয়েরিটা একবার নিচে রাখছি এখানে, এই যে কোয়েরি। হ্যাঁ, এরকম এটা যে কোয়েরির ফাংশন, এটা তোমাকে বাই ডিফল্ট লিখতে হবে। এটা কলেবল ফাংশন। এটা কি কলেবল? শুধু $সাইন ডকুমেন্ট ডট রেডি এটা লিখলেও হয়, এই পর্যন্ত লিখলেও হয়। কিন্তু এই পর্যন্ত বেশি লিখছি কে, যে উপরের লাইনটার এটা কলেবল। এটা কি কলেবল? এর মধ্যে সমস্ত কোড লিখতে হয়। এক কোড দিয়ে যে কোয়েরি শেষ। এই এক যা করবা তুমি সব এই এক কোডের মধ্যে। যে কোয়েরি সব থেকে সহজ। পিএসপি, জাভাস্ক্রিপ্ট, যে কোয়েরি, এর মধ্যে যে কোয়েরিটা সব থেকে সহজ। আর এক কোডের মধ্যেই তুমি সব কিছুই অ্যাপ্লাই করতে পারবা। ঠিক আছে কি? এটা হচ্ছে সেই কোড লেখা আছে। এখন আমাদের বুঝতে হবে কোনটা পিএসপি দিয়ে হবে, কোনটা যে কোয়েরি দিয়ে হবে, বা কোনটা যে কোয়েরি দিয়ে ইজি হবে, কোনটা পিএসপি দিয়ে ইজি হবে। হ্যাঁ, গুগল রিসার্চ করে বা অন্তত ফরাদ ভাই বা আমাদের থেকে শুনে তোমাদের বুঝতে হবে কোনটা কি দিয়ে করলে সুবিধা হবে। সব কিছুই কিন্তু পিএসপি দিয়ে, জাভাস্ক্রিপ্ট দিয়ে হবে, কিন্তু এক এক জিনিসের এক এক সুবিধা। যেমন এই ডাটাবেজের যে কোয়েরিগুলো, ওগুলো কি আর জাভাস্ক্রিপ্ট দিয়ে হবে? হবে না কিন্তু। তো এক এক জিনিস দিয়ে হবে। কিছু কিছু জিনিস আবার দুইটা দিয়েই হবে। কিন্তু তোমার যেটা সহজ, যেটা ফাংশন করাই আছে, যেটা প্লাগইন আছে, তুমি সেটা দিয়ে কি করবা? করে দিবা। আচ্ছা, এখানে টেবিল নেমটা তো দেখালাম। টেবিল নেম এসকিউএল মানে যে এখানে যদি কোনো কিছু করতে চাও, এটাই হচ্ছে এসকিউএল। পিএসপির সমস্ত কাজ কোয়েরি এই এসকিউএল হয়ে রিটার্ন করে। ঠিক আছে কি? আচ্ছা, এই জাভাস্ক্রিপ্ট গেল। আর জাভাস্ক্রিপ্ট শিখতে গেলে তোমার হচ্ছে পিএসপি জাভাস্ক্রিপ্ট প্রায় সেম। পিএসপি জাভাস্ক্রিপ্ট প্রায় সেম। এখানে যে ফরাদ ভাই একটা জিনিস যে কোয়েরিতে বেশি ইউজ করছে সেটা হলো ইভেন্ট। যেমন ক্লিক ইভেন্ট আছে, মাউস ইভেন্ট আছে, পোস্ট ইভেন্ট আছে। হ্যাঁ, এখানে তোমরা দেখবা একটা জিনিসই শুধু বেশি দেখতে হবে তোমার, সেটা হলো কি ইভেন্ট। যেমন যে কোয়েরি অল ইভেন্ট লিস্ট, যে কোয়েরি অনেকগুলো ইভেন্ট আছে। এই যে ক্লিক ইভেন্ট আছে, হ্যাঁ, ডিবি ক্লিক আছে, মাউস সেন্টার আছে। মানে তুমি আসলে কোন ইভেন্টটা করলে কি কাজ করবে, কোন ইভেন্টটা করলে কি কাজ করবে, বুঝতে পারছো কি? তাহলে পিএসপি জাভাস্ক্রিপ্টের ডাটা টাইপ সেম, ফাংশন সেম, লুপ সেম, কন্ডিশন সেম। শুধু একটা জিনিস আমার কাছে ইউনিক মনে হয়েছে, সেটা কি? ইভেন্ট। এই ইভেন্টটা তোমরা এখানে দেখে নিবা। যে কোয়েরির এখানে ইভেন্ট একটা কলাম তো থাকার কথা। ইভেন্ট, এই যে এখানে সবগুলো ইভেন্ট আছে। হ্যাঁ, এই যে কোয়েরি ইভেন্ট, এই যে এই কয়টা ইভেন্ট আছে আর কি। ওয়ান ক্লিক আছে, আরো কি আছে? ওয়ান ক্লিক আছে, আরো বেশ কিছু ইভেন্ট আছে আর কি। তো তোমরা এই ইভেন্টগুলো দেখে নিবা। ইভেন্টটা কিভাবে কাজ করে জানো? এটা সহজ। ধরো এরা এখানে একটা কোডিং করছে। হ্যাঁ, এরা এখানে একটা কি করছে?
দেখো কোডিংটা ক্লিক মারতেছি সব চলে যাচ্ছে। তাহলে এটা কি করলে চলে যাচ্ছে? ক্লিক মারার পর। তাহলে ইভেন্টটার নাম কি? ক্লিক ইভেন্ট। ইভেন্টটার নাম কি? এই যে ক্লিক ইভেন্ট। ঠিক আছে, আর এটা কিন্তু স্ট্রাকচারাল, এটা থেকে ভয় খাওয়ার কিছু নাই। ডকুমেন্ট ডট রেডি থেকে এগুলো কি স্ট্রাকচারাল। এখানে সিলেক্ট করছে পি কে, যদি তুমি ক্লিক ইভেন্ট লাগাও, পি মানে এই যে এগুলো সব পি ট্যাগ, এই পি ট্যাগে যদি তুমি ক্লিক ইভেন্ট লাগাও তাহলে হাইড করবে। দিস কিওয়ার্ডটা হচ্ছে এটা অটোমেটিক্যালি একটা অবজেক্ট ক্রিয়েট করে ধরে নেয়। দিস কিওয়ার্ড এটাও একটা জটিল জিনিস। হ্যাঁ, দিসটা অটোমেটিক একটা অবজেক্ট ক্রিয়েট করে ধরে নেয়। তাহলে দিসটা কি হবে? এই লেখাগুলো মানে ওই কনস্ট্যান্ট বা ওই অবজেক্ট বা ওই ফাংশন বা ওই ট্যাগেরই যদি তুমি কাজ করতেছো, অন্য ট্যাগের নয়, সেই ক্ষেত্রে দিস হবে। কিন্তু যদি অন্য ট্যাগের কাজ করতে, পির কাজ না করে তুমি যদি এ ট্যাগের মধ্যে কাজ করতে, তাহলে দিসের জায়গায় আবার কি হতো? এ হতো। তো এটা খুবই ইজি জিনিস লাগছে আমার কাছে যে করি। যদি ওই ট্যাগেরই তুমি কাজ করো তাহলে দিস কিওয়ার্ডটা ওই ট্যাগেরই একটা নিউ অবজেক্ট তৈরি করে ওটার ইফেক্ট ফেলবে। আচ্ছা, তাহলে দিস কিওয়ার্ডটা তখন কি হবে? হাইড হবে। তো এই যে একই জিনিস, কিন্তু একই জিনিস কি, খালি এখানে ইভেন্টটা বেশি। ইভেন্টটা এটা কি বেশি এই। আচ্ছা, আর জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবল লেখার সময় ভার লেখাটা লিখতে হয়। কি লেখাটা লিখতে হয়? যেমন আমরা এখানে রনি সমান সমান 30 দিছি, এখানে ডলার সাইন হবে না, এখানে হবে ভার। এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবল। একই জিনিস, খালি একটু উল্টা পাল্টা। দ্যাট মিনস যে পিএসপি পারবে সে জাভাস্ক্রিপ্টও পারবে, যে জাভাস্ক্রিপ্ট পারবে সে পিএসপিও পারবে, এবং ওই রিলেটেড অবজেক্ট ওরিয়েন্টেড যত প্রোগ্রামিং আছে সে সবই পারবে। এই জন্য হচ্ছে আলহামদুলিল্লাহ এত পরিশ্রম করতেছি। এটা হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। এটা কি আগামী দিনের ভবিষ্যৎ। আচ্ছা, এটা হচ্ছে একটু ডিফারেন্স আছে জাভাস্ক্রিপ্ট আর পিএসপির। অবজেক্টের একটু ডিফারেন্স আছে, অবজেক্টের একটু ডিফারেন্স আছে। জাভাস্ক্রিপ্টের অবজেক্টগুলো লিখতে হয় সেকেন্ড ব্র্যাকেট, প্রথমেই সেকেন্ড ব্র্যাকেট, তারপরে এখানেও সেকেন্ড ব্র্যাকেট, এখানে হচ্ছে কি, এখানে কি কি, এখানে হচ্ছে ভ্যালু। ঠিক সিএসএস এর মতো। কিসের মতো? সিএসএস এর মতো। মানে পিএসপি থেকে এটা সহজ। এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের অবজেক্ট, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হয়। হ্যাঁ, প্রথমটা কি, দ্বিতীয়টা কি, ভ্যালু। ওর থেকেও এটা সহজ গেল। আচ্ছা, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের অবজেক্ট। আর আমাদের কিছু প্রি-ডিফাইন্ড ফাংশন দেখতে হবে ওয়ার্ডপ্রেসে, মিনিমাম 50-100, পিএসপির 50-100, ওয়ার্ডপ্রেসের তারপরে হচ্ছে 200-400। তাহলে করে আমাদের কমন যে ফাংশনগুলো ওগুলো জানবো। মানে এই ফাংশনগুলো মুখস্থ করতে শিখতেই 1 মাস, 1.5 মাস, 2 মাস যাবে। কোন ফাংশনের কি কাজ ওটা যদি তুমি না জানো তাহলে তো প্রত্যেকটা সমস্যা, তাহলে ফাংশনটা ব্যবহার করতে হবে না। মিনিমাম 100-200 করে ফাংশন ব্যবহার করতে হবে, কোনটা দিয়ে কি হচ্ছে। আচ্ছা, শর্টকাটটা এটা খুব সহজ জিনিস। শর্টকাট তৈরি করার একটা ফাংশন আছে। কি আছে? ফাংশন আছে। সেই ফাংশনটা হচ্ছে কি, অ্যাড শর্টকাট। এরকম অ্যাড, তোমরা কোনো ফাংশন যদি না বোঝো সিম্পলি যে এরকম দিয়ে গুগল করবো, তাহলে গুগল হিস্টোরি আমার থেকেও ভালো করে বুঝাই দিবে। এই যে অ্যাড শর্টকাট, তুমি চাচ্ছ গেট দ্য আইডি। হ্যাঁ, এটা কি, এটা আসলে প্রি-ডিফাইন্ড না কে ফাংশনটা বানাচ্ছে? এটা কিন্তু একটা ফাংশন। হ্যাঁ, এটা হচ্ছে কোনো পোস্ট থেকে, ডাটাবেস থেকে আইডি কালেক্ট করার জন্য ফাংশনটা ইউজ হয়। তুমি বুঝতেছো না, যখন এইভাবে এন্টার মারবে তখন গুগলই তোমাকে দেখায় দিচ্ছে এই ফাংশনটা কি। এই ফাংশনটা হচ্ছে রিটাইপ করে আইডি অফ দ্য কারেন্ট আইটেম ইন ওয়ার্ডপ্রেস লুপ। ওয়ার্ডপ্রেসের লুপ থেকে যে আইটেমগুলো ক্রিয়েট হচ্ছে, ওই কারেন্ট আইটেমগুলোর আইডিগুলো রিট্রাইভ মানে সঞ্চয় করে। কি করে? সঞ্চয় করে। তাহলে তোমার গুগলই সব কি করে, ভিতরেও ঢোকা লাগবে না, এখান থেকে পড়েই তুমি কি করতে পারবে। তারপরে ডিটেলসের জন্য ভিতরে ঢুকে কি দেখবে, আরো বিস্তারিত দেখা যাবে। হ্যাঁ, এখানে আবার কথা আছে তোমার বাটন সংক্রান্ত যে ব্যাপারগুলো। বাটনে তুমি ক্লিক করলে যে ইভেন্টগুলো হবে, হ্যাঁ, এগুলো সব জাভাস্ক্রিপ্ট দিয়ে হবে। কি দিয়ে হবে? জাভাস্ক্রিপ্ট দিয়ে। আবার দেখা যাচ্ছে তুমি একটা ফিল্টারিং করবা, একটা সার্চ ফিল্টারিং, এগুলো জাভাস্ক্রিপ্ট দিয়ে হবে। হ্যাঁ, পিএসপি আর জাভাস্ক্রিপ্ট কোথায় কোথায় ইউজ হবে এটা তোমার জানতে হবে। পিএসপি জাভাস্ক্রিপ্ট দুটো একসাথে শেখার লাভ কি, তুমি কম্বাইন করে সব কিছুই করতে পারবে। একটা প্লাগইন যা বানাবো ওখানে কিছু আছে জাভাস্ক্রিপ্টের ইউজ, কিছু আছে পিএসপির ইউজ। এই জন্য তোমার কি দুটোই জানতে হবে। এই যে এক শর্টকাট ফাংশন। হ্যাঁ, এখন
এই ফাংশনগুলোর মধ্যে প্যারামিটার হিসেবে কি কি নিচ্ছে, ওই যে প্যারামিটার দেখালাম, কিছু সেট করা আছে, কিছু প্যারামিটার দিয়ে ডাটা দিচ্ছে, কিছু কি ফাংশন ডাটা দিচ্ছে আর কিছু ডাটা প্যারামিটার দিচ্ছে। এই কোন কোন প্যারামিটার নিচ্ছে কি কিভাবে, ডিফল্ট ফাংশনের আবার প্যারামিটার দেখতে হবে, কারণ ডিফল্ট ফাংশন তো আমরা বানাই নাই। তো কেউ যদি ফাংশন বানায় রাখে, অবশ্যই সে ফাংশনের প্যারামিটার কেন বানাইছে, ওই ফাংশনটা মানুষ ভিন্ন ভিন্নভাবে খালি প্যারামিটার দিলে এই কাজটা করবে। একটা ফাংশনের কাজ একটাই, কিন্তু একটা ফাংশনের বেসিক টাইপ কিন্তু একটাই, বা আমি কিছু কিছু ক্ষেত্রে দেখছি 2 টাইপের কাজও করে, কিন্তু 2, 3, 4, 5 টাইপের কাজ কখন করবে, যখন তুমি প্যারামিটার দিবে। কিন্তু প্যারামিটার না দিলে ওই স্বভাবগতভাবে এক টাইপের কাজ করবে, এক টাইপের কাজ করবে। কিন্তু প্যারামিটার গুলোর উদ্দেশ্য কি, আমার যদি আরো ভিন্ন ভিন্ন টাইপের কাজের প্রয়োজন হয়, ওই ফাংশনের মধ্যে আমার কি করা আছে সেগুলো হলে প্যারামিটার ইমপ্লিমেন্ট করে দিয়ে করতেছি আমরা। তো প্যারামিটারটা এটা খুবই জটিল, আমার কাছে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট মনে হয়েছে পিএসপি প্যারামিটার আর্গুমেন্ট অথবা ইনপুট, এই জিনিসটা দেখবা। আচ্ছা, থিম ডেভেলপমেন্ট, এটা এখন পানির মতো সহজ। কেমনে বুঝবে সহজ থিম ডেভেলপমেন্টের, একটু তোমাকে আইডিয়া দেই। আমি মোটামুটি 80-90টা ফাংশন প্র্যাকটিস করলাম। এই যে দেখো গেট হেডার যে ফাংশনটা দিছে, গেট হেডার, এটা দিলে হেডার পাবে, এটা দিলে কি পাবে, হেডার। পিএসপি এগুলো ফাংশন বানিয়ে রাখছে, গেট হেডার দিলে হেডার পাবে, গেট ফুটার দিলে ফুটার পাবে। তাহলে তোমার পিএসপি থিম ডেভেলপমেন্টের এরকম 8টা-10টা ফাংশন আছে, ওগুলো খালি এক্সিকিউট করে দেওয়া। হেডারটা এক জায়গায় রাখে ওটা গেট হেডার করে দিলে, হ্যাঁ গেট হেডার পাচ্ছে, গেট ফুটার করে দিলে ফুটার পাচ্ছে। আর বডির জিনিসগুলো সাধারণত মানুষ কি দিয়ে বানায়, এখন থিম ডেভেলপমেন্ট আমাদের কাছে পানি পান্তা। থিম ডেভেলপমেন্টের অনেক ডিমান্ড আছে, হ্যাঁ আমি ছেলেপেলেকে বলে দিব যাতে অ্যাপ্লাই করে। এখন যেহেতু আমরা প্লাগইন ডেভেলপমেন্ট শিখলাম, থিম ডেভেলপমেন্ট আমাদের কাছে কি, ওখানে খুব কমন 5টা-7টা ফাংশন আছে। এটাকে ফাংশন আমরা জানি কিভাবে কল করতে হয়, সিম্পলি গেট ফুটার দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ দিয়ে এটা কি এন্ডিং স্টেটমেন্ট সেমিকোলন দিতেন, তাহলে শেষ। তো খালি ফাংশন, আর ফাংশন আমরা কি জানি গ্লোবাল স্কোপিং, ফাংশন কি ওয়ার্ডপ্রেস একটা ফাংশন বানিয়ে রাখছে, সেটা খালি কল করলাম ফুটার অটোমেটিক আসবে। এরকম খালি কিছু কিছু জিনিস করা আছে, খালি তুমি ফাংশন কল করলে হয়ে যায়। তাহলে থিম ডেভেলপমেন্টটা যারা প্লাগইন ডেভেলপমেন্ট পারবে তাদের কাছে অনেকটা কি লাগবে, আলহামদুলিল্লাহ ইজি লাগবে। এগুলো HTML CSS এর মিডিয়া কোয়ারি, এগুলো লিটনকে দেখানো হয়েছে, এগুলো খুব সহজ। আচ্ছা, এই যে শর্টকট, আমাদের শর্টকটের হিউজ কাজ আছে। শর্টকটের কি, কারণ আমরা একটা স্টেটমেন্ট যে লিখতেছি এটা তো উপর থেকে শুরু হয়, কি হয়, এজন্য আমাদের সবই শর্টকট দিয়ে দিয়ে যেখানে যেখানে দরকার সেখানে সেখানে আমরা শর্টকটটা দিচ্ছি। কারণ আমরা যে একটা জিনিস লিখতেছি ওটা কি বডির থেকে ফুটারে পড়বে, সাপোজ আমরা একটা করলে ওটা কি ফুটারে পড়বে, এজন্য ওটার জন্য আমরা শর্টকট করে শর্টকটটা ফুটারে দেবো, ফুটারের যে এলিমেন্ট যেটা, এই জন্য শর্টকট করতে হয়, ঠিক আছে। শর্টকটটা খুব গুরুত্বপূর্ণ। এই যে যত কিছু দেখতেছো এগুলো প্রায় বেশিরভাগই সবই কি শর্টকট দিয়ে। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা প্রায় শেষের দিকে আসছি, ক্রিয়েট WP ইউজার ফ্রম ফাংশন। এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের যদি অ্যাক্সেস হারিয়ে যায় তখন কিন্তু আমাদের cPanel বা হোস্টিং আছে, সেক্ষেত্রে আমরা আরো একটা ইউজার কি করতে পারবো, ক্রিয়েট করতে পারবো। এটা আমি রেখে দিচ্ছি আর কি। আচ্ছা, যে কোয়ারি অবজেক্ট এলিমেন্টেশন, এই যে দেখো যে কোয়ারির অবজেক্ট এলিমেন্টেশনটা কিভাবে কাজ করে দেখো। যে কোয়ারি মানেই কিন্তু জাভাস্ক্রিপ্ট, মাইন্ড ইট, যে কোয়ারি জাভাস্ক্রিপ্ট সেম, একটু ইয়া আছে। এই দেখো প্রথমে কি সেকেন্ড ব্র্যাকেট, আচ্ছা এই যে এই সেকেন্ড ব্র্যাকেটটা শুরু হচ্ছে এখান থেকে, হ্যাঁ এটা কিন্তু ভ্যালিডেট একটা ফাংশনের ইনপুট হিসেবে নিছে, কি হিসেবে নিছে, ইনপুট হিসেবে। কিন্তু এই সেকেন্ড ব্র্যাকেট আমি যেটা দিই সেটা শুরু হচ্ছে এখান থেকে, তারপরে এই যে রুলসটা হচ্ছে কি, আর এগুলো হচ্ছে ভ্যালু। এই কির আবার কির ভ্যালু হিসেবে জাভাস্ক্রিপ্টের একটা সুবিধা কি, অবজেক্টের ভ্যালু হিসেবে আরেকটা অবজেক্ট নেওয়া যায়, তার ভ্যালু হিসেবে আরো একটা অবজেক্ট নেওয়া যায়।
তো রুলসটা কি, এটার ভ্যালু হিসেবে একটা অবজেক্ট নিছে ইউজার নেমের ভ্যালু হিসেবে তখন যার অবজেক্ট নেয়নি, কি নিছে, কি আর ভ্যালু, এটা কি ভ্যালু। জাভাস্ক্রিপ্টের তাহলে সুবিধা কি, অবজেক্টের ভ্যালু হিসাবে অবজেক্টও নিতে পারবা, ফাংশনও নিতে পারবা, স্ট্রিংও, যা খুশি তুমি নিতে পারবা। এটা হচ্ছে জাভায় অল্প কিছু ডিফারেন্স আছে। আচ্ছা, তারপরে কি, যে কোরি অ্যাপেন্ড মেথড, এই অ্যাপেন্ড মেথডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তুমি মনে করো একটা নতুন কন্টেন্ট ঢুকে দিবে, একটা তোমার রানিং পেজ আছে। হ্যাঁ, আমরা আগে অবাক হইতাম যে ফরাদ ভাই কিভাবে দিতে, এইরকম একটা রানিং পেজ আছে, ওখানে উনি ডিরেক্ট এখানে একটা কোড ঢুকে দেবে, কোড ঢুকে দিয়ে ডাইরেক্ট একটা ডিজাইন ফেলে দেবে, কোনো HTML ছাড়া। হ্যাঁ, আমরা অবাক হয়ে যেতাম যে কেমনে করতে, হ্যাঁ কোডই খুঁজে পাচ্ছি না আমরা, 7 দিন 10 দিন 15 দিন ধরে কোড খুঁজি পাই না। এখন সেটা এই কোড, এটা কিন্তু কোড খুঁজতেছে, আমার ব্যাকআপটা নামানো আছে দেখে খুঁজতেছে, লোকাল হোস্ট দেখে। এটা কিন্তু গ্লোবালি কাজ করবে না, যদি অনলাইনে হয় তখন আমার ব্যাকআপ নামাতে হবে, তারপর ওটা খুঁজবে, তাই না? আচ্ছা, এখন বিষয় হলো, সেই ক্ষেত্রে এটার কোড কেমনে উনি কি করতো, ওই সোর্সটা বের করে এটার নিচে আগের ট্যাগটা লাগে, কোনটার নিচে অ্যাপেন্ড হবে, খালি এই যে এটার তোমার ক্লাসটা ধরে এটার নিচে একটা অ্যাপেন্ড দিয়ে একটা কন্টেন্ট ফেলে দিত। এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট, এটা খুব বেশি ইউজ হয়। সাপোজ একটা ক্লায়েন্ট করছে, আমি অত কিছু বুঝি না, আমার বড় একটা সাইট আছে, খুব দ্রুত তুমি এই বাটনটা ওখানে ফালায় দাও। তুমি এখন আর কোড খুঁজতেই 7 দিন বা 5 দিন, সেই ক্ষেত্রে কি করবা, তুমি ইনস্পেক্ট করবা, ব্রাউজারে কি করবা, ইনস্পেক্ট করে ওটার ক্লাসের নিচে অ্যাপেন্ড করে কি আর একটা জাভাস্ক্রিপ্ট দিয়ে আরো একটা ক্লাস ফেলায় দিবা, এটাই অ্যাপেন্ডের কাজ। ঠিক আছে, দেখো দ্য অ্যাপেন্ড মেথড, এটা একটা কি মেথড, মেথড আর ফাংশন কিন্তু এক জিনিস, মাইন্ডেড। মেথড অবজেক্ট ওরিয়েন্টেডে গেলে ওটা মেথড, আর ফাংশনে থাকলেও এটা ফাংশন, কিন্তু সেম কাজ করে, কাজটা কি সেম। আচ্ছা, মেথড ইনসার্ট স্পেসিফাইড কন্টেন্ট অ্যাট দ্য এন্ড অফ সিলেক্টেড এলিমেন্ট, সিলেক্টেড এলিমেন্টের শেষে। তাহলে আমরা যদি, আমি যেটা বললাম সিলেক্টেড এলিমেন্ট, এটার যদি আমরা নেই, ইনস্পেক্ট করে এটার যদি ক্লাসটা নেই, নিয়ে ওখানে হ্যাঁ, এটা আছে হচ্ছে কোন ক্লাসের মধ্যে, এই যে এই ক্লাসটার মধ্যে, হ্যাঁ, এটা এই ক্লাসটা যে যদি আমরা একটা অ্যাপেন্ড করি, ওটার নিচে কি অটোমেটিক্যালি ও কি করবে, ফালায় দেবে। ঠিক আছে, কি এই যে অ্যাপেন্ড, দেখো যে অ্যাপেন্ডটা, এটা তোমার ওই যে ওই এক সূত্রের মধ্যে আমরা যেটাই করি না কেন, আমি তোমাকে কি বলছি, ডকুমেন্ট ডট রেডি, ওই ফাংশনের মধ্যে সব করতে হবে। এই যে যেটাই করি না কেন, এই যে দেখো প্রথম হচ্ছে কি নিছে, বাটন, বাটনটা সিলেক্টর, প্রথমটা কি সিলেক্টর, আর ইভেন্ট নিচে কি ক্লিক করলে কাজ হবে, ক্লিক করলে কাজ হবে। হ্যাঁ, এটা ক্লিক ছাড়াও কাজ হবে, কিন্তু এই ইভেন্টটা এখানে আমরা নিয়েছি হচ্ছে ক্লিক করলে হবে। ক্লিক করলে পি ট্যাগের নিচে এই অ্যাপেন্ডটা, এই বি ট্যাগটা পড়বে, বুঝছো কি? এই আচ্ছা, তারপরে হচ্ছে স্পেশাল ফর্ম ট্যাগের কাজ করার জন্য ফর্ম ট্যাগের কিছু HTML এর অ্যাট্রিবিউট আছে যেগুলো আমাদের দিতে হয়। ফর্ম ট্যাগ, হ্যাঁ, সেই ফর্ম ট্যাগের স্পেশাল অ্যাট্রিবিউট কি, অ্যাকশন একটা আর মেথড একটা, এই দুটো দিতে হয়। এটা শুধু কিসের জন্য, ফর্ম ট্যাগ। হ্যাঁ, অ্যাকশন দিয়ে সাধারণত তোমার লিঙ্কটা করে দিতে হয় কোন পেজের, মানে ক্লিক করলে একটা তো অন্য পেজে যায়, কিন্তু তুমি চাচ্ছ এই বাটনটাতে আমি ক্লিক করলে, এই বাটনটাতে যদি আমি ক্লিক করি তাহলে এই পেজেই কিন্তু থাকতেছে, এই পেজেই থাকতেছে, অন্য পেজে কি যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে অ্যাকশন, তুমি ক্লিক করার পরেও তুমি কোন পেজে ভিজিটরকে নিয়ে যাবা, কারেন্ট পেজেই থাকবে নাকি অন্য পেজে নিয়ে যাবা, এটা অ্যাকশন দিয়ে কি করতে হয়, সেট করতে হয়। আর তোমার হচ্ছে অ্যাকশনের পরে আরো একটা আছে, সেটা হলো মেথড। মেথডটা খুবই গুরুত্বপূর্ণ। এই মেথড যদি তোমাদেরকে 2-4-5 দিন এই শুধু মেথডের ক্লাসই নেওয়া যায়। পোস্ট মেথডটা হচ্ছে যদি আমরা ওখানেই যদি ইনপুটটা চাই, সেটা হোক পারমালিঙ্কে, হ্যাঁ, বা URL এ, এটার জন্য হচ্ছে গেট মেথড, এটার জন্য কি মেথড, ওখানেই ডাটাটা ইনপুট হচ্ছে। আর পোস্ট মেথড হচ্ছে এটা ডাইরেক্ট ডাটাবেজে নিয়ে যাবে, কোথায় নিয়ে যাবে, ডিরেক্ট ডাটাবেস থেকে তারপরে রিটার্ন করবো। কিন্তু পোস্ট মেথডের কাজ কি, ডাটাগুলো ডাটাবেজে সেভ করা। আর এই মেথডের কাজ কি, তুমি কোনো একটা টেক্সট এরিয়াতে HTML এর মধ্যে এটা সেভ করতেছে। ঠিক আছে, এই তাহলে এই মেথডটা খুব গুরুত্বপূর্ণ। কারেন্ট পেজ URL ফ্রম সাবমিশন, কারেন্ট পেজ, তুমি যে একটা বাটনে ক্লিক করলে তোমার যে কারেন্ট পেজে থাকবে, তার জন্য ফের একটা ফাংশন আছে, কি আছে, এই যে দেখো ফাংশনটার নাম
হোম ইউআরএল ফাংশনটার নাম কি? হোম ইউআরএল। ওটার মধ্যে আবার ইনপুট দিতে হয়। আমরা কি দেখেছি এর আগে? এটা অবজেক্ট অ্যারো অপারেটর। এটা কি অবজেক্ট অ্যারো অপারেটর। তাহলে এটা একটা কি অবজেক্ট। এটা অবজেক্ট ওরিয়েন্টেড থেকে ইনপুটটা নিয়ে আসছে। অবজেক্ট ওরিয়েন্টেড থেকে কি ইনপুটটা নিয়ে আসছে। এটা কিন্তু ডাব্লিউপিটা কি একটা অবজেক্ট। ডাব্লিউপিটা কি অবজেক্ট। যেখানে দেখবে অবজেক্ট আর অপারেটর সেখানে বুঝবে কি এটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং থেকে আসছে। ঠিক আছে কি? এই তারপরে ওয়ার্ডপ্রেসের ইন পয়েন্ট আছে। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। প্রত্যেকটা বেশিরভাগ কাজে এটা লাগে। এটা হচ্ছে এপিআই রেজিস্ট্রেশন। এটা কি এপিআই রেজিস্ট্রেশন। প্রত্যেকটা পেজের একটা করে ইয়া থাকে। দেখো এটা একটু বেসিক ধারণা দিই। এই যে দেখো এই কোডগুলোর কারণে তোমার ওয়ার্ডপ্রেস কাজ করতেছে। এই কোডগুলোর কারণে কি জ্যাসনটা হচ্ছে একটা জাভাস্ক্রিপ্টের আর জ্যাসনের অবজেক্ট প্রায় সেম। জ্যাসনের অবজেক্ট আর জাভাস্ক্রিপ্টের অবজেক্ট প্রায় সেম। এখন এরা এই ডাটাগুলো প্রোভাইড করছে জ্যাসন আকারে। কি আকারে? আচ্ছা আমার একটা পোস্ট আছে, সাপোজ আমার একটা পোস্ট আছে হচ্ছে তোমার এপিআই এর কাজ করা লাগবে। কি করা লাগবে? জাভাস্ক্রিপ্ট। আমরা জানি জাভাস্ক্রিপ্ট কাজ করে এপিআই হয়ে। কি হয়ে? এপিআই হয়ে। সেই ক্ষেত্রে তোমার অবশ্যই একটা নিউ ইন পয়েন্ট রেজিস্টার করতে হবে। কি করতে হবে? রেজিস্টার করে তারপরে ফাংশনালিটি সাপোর্ট দিতে হবে। ক্লিয়ার কি? এখন এই যে দেখো আমরা একটা পোস্টে যাই, অল পোস্ট। এটা খুব মজার একটা জিনিস। WP জ্যাসন। আচ্ছা এই যে সিম্পল আমাদের এখানে পোস্ট আছে কি লাভ মাইসেলফ। দেখো ওই WP জ্যাসনের মধ্যে তোমার সব কিছুই আছে। কি আছে? সব কিছুই আছে। সম্ভবত এখানে পোস্ট দিতে হবে কি না? পোস্ট না, পোস্ট দিতে গেলে তো ভার্সন টার্সন সব দিতে হবে। আমার হচ্ছে ইন্ট পয়েন্ট কোথায়? এখানে আমার একটা রাউট দিতে হবে। পোস্ট ইন পয়েন্ট। পোস্টের ইন পয়েন্টের ইউআরএলটা একটু আলাদা, সেটা ভুলে গেছি। পোস্টের ইন পয়েন্ট না, এটা না, সম্ভবত এটার মধ্যে আছে। মানে তুমি যে ডাইনামিক্যালি ওয়ার্ডপ্রেসে সব ক্লিক করে করে কাজ, কোনো কি কোডিং এর প্রয়োজন হচ্ছে? এই জিনিসগুলোই করা হচ্ছে তোমার কি দিয়ে? ইন পয়েন্ট দিয়ে। আচ্ছা তাহলে WP পোস্ট ইন পয়েন্ট লিংক ওয়ার্ডপ্রেস পোস্ট ইন পয়েন্ট লিংকটা বের করতে হবে। পোস্ট কাস্টম পয়েন্ট। আচ্ছা একটু ভিডিওটা, আচ্ছা এটা আমাদের পোস্ট ইন পয়েন্ট না, পার্মানেন্ট আগে রেখে দিই। পোস্ট ইন পয়েন্ট পার্মানেন্ট। পোস্ট ইন পয়েন্ট পার্মানেন্ট। আচ্ছা আমার একটা পোস্টের ডাটা দেখতে পাই কিনা দেখো, এখানে আছে। ঠিক আছে, এবং এর যে কন্টেন্টগুলো দেখো সেগুলোও আছে। ডিপ ফেক ইট দেখো এটাও আছে। দেখছো সেকেন্ড ব্র্যাকেট কি ভ্যালু,
কিছুটা জাভাস্ক্রিপ্টের অবজেক্টের মতো করে আছে। এই যে দেখো কি ভ্যালু, সবই কি ভ্যালু। এই যে দেখো আইডির ভ্যালু, ডেটের ভ্যালু, হ্যাঁ। তারপরে হচ্ছে তোমার এই যে ফিচার্ড মিডিয়া 0, মানে কি আর ভ্যালু আকারে এখানে দেওয়া আছে। এই যে দেখো সেকেন্ড ব্র্যাকেট কি ভ্যালু, ঠিক আছে কি সব ডাটা সেকেন্ড ব্র্যাকেট আর কি ভ্যালুতে দেওয়া আছে। তাহলে এই ডাটাগুলোর কারণে আমরা ওই ডাটাগুলো সহজে পাচ্ছি। এখন এই ইন পয়েন্টের কাজ হচ্ছে একটু মাল্টিপল টাইপের কাজ আছে। তুমি যদি সেট করতে যাও, কি বলে ওটাকে, অ্যাজাক্স সেটআপ দিতে যাও, তখন এই ইন পয়েন্টের কাজ আছে। অ্যাজাক্সটা ইন পয়েন্ট ছাড়া, এপিআই রেজিস্ট্রেশন ছাড়া কাজ করে না, ঠিক আছে কি। কারণ অ্যাজাক্সটা এটা আসলে যে কোয়েরি বেস, কিছুটা জাভাস্ক্রিপ্ট যে কোয়েরির মতো, হ্যাঁ। আচ্ছা, আর নতুন আমরা যে কোয়েরিতে কোনো ফাংশনালিটি তৈরি করতে গেলে আমাদের কি করতে হবে, এই এপিআই রেজিস্টার করতে হবে। কি করতে হবে? এপিআই, এবং এটা খুব গুরুত্বপূর্ণ। আমি গতকালকে দেখলাম যে ফেসবুকের মতো ফ্রেন্ড রিকোয়েস্ট করতেছে টিম ওয়াইজ, একজন আরেকজনের রিকোয়েস্ট করতেছে, মেসেজিং করতেছে, সেগুলো আবার অ্যাকসেপ্ট করতেছে, ফ্রেন্ড হচ্ছে। এই ফাংশনালিটিটা দেখলাম জাভাস্ক্রিপ্টে, খুব সুন্দর লাগলো। ওটাও করা যাবে অনেক কাছে। ঠিক তুমি ফেসবুকের মতো এরকম ফাংশনালিটি কিছু ফাংশনালিটি করতে পারবা সহজে। আচ্ছা, এই তো মোটামুটি এগুলাই। আর নেম স্পেসটা এটা খুব গুরুত্বপূর্ণ। দেখো এই যে আমাদের যে কোডিংগুলা db.php কোথায়, দেখো নেম স্পেসটা এত সুন্দর করে করা, তুমি অবাক হয়ে যাবা। দেখো নেম স্পেসটা খুব গুরুত্বপূর্ণ। নেম স্পেসটা কি লিটন? নেম স্পেসটা মানে আমি যে কমেন্টগুলো করি না এটা কোড করার আগে, এই কমেন্টটা কিছুটা এটাও নেম স্পেসের মধ্যে পড়ে, হ্যাঁ। মানে নেমিং কনভেনশন, মোট কথা কি নেমিং কনভেনশন। তুমি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর জন্য এই নেমিং কনভেনশনটা ব্যবহার করতে পারো, যেটা কি রিলেটেড, এটা কি রিলেটেড। এটা আবার যে এগুলো কিছুটা নেম স্পেস টাইপের। দেখো উনি কিভাবে কমেন্টগুলো করছে, ঠিক আছে। এটা এটা দিয়ে কি বোঝাচ্ছে, যে এটা একটা টেবিল নেম। এই প্রপার্টিটা কি একটা টেবিল নেম ভেরিয়েবল, হ্যাঁ, অফ দ্য রিলেশনশিপ টেবিলের, রিলেশনশিপ টেবিলের জন্য। আবার এটা কি এই কোডটুকু দিয়ে কি বোঝাচ্ছে, আর একটা কমেন্টের আগ পর্যন্ত বোঝাচ্ছে হচ্ছে যে এই ফাংশনটুকু দিয়ে টেবিল ক্রিয়েট হবে চ্যালেঞ্জ বাইড রিলেশনশিপে, এবং অ্যাপ্লাই দ্য ভার্সন চেকিং প্রসেসের কাজ হবে। এরকম প্রত্যেকটা জায়গায় সুন্দর করে করে কমেন্ট করা আছে, যাতে ইজিলি কি মানে পরবর্তীতে যাতে কোডটা হ্যাঁ, বুঝতে সুবিধা হয়। আবার যে দেখো আমি এটা কি ইনপুট, পারপাসে আর একটা মজার বিষয় দেখো ইনপুট আউটপুট কি হবে সেগুলোও দেওয়া আছে, ঠিক আছে কি। এই যে দেখো এটা হচ্ছে ইনপুট, বা এটা প্যারামিটার যেটা, ওটাকে আমরা কি বলি ইনপুট, আর রিটার্নটা হচ্ছে আউটপুট। এই যে ফাংশনটার ইনপুট আউটপুট কি হবে সেটাও কমেন্টে লেখা আছে। এই ফাংশনটার ইনপুট কি হবে, ফরাদ ভাই অনেক গোছালোভাবে কাজ করে। এগুলো তো কমেন্ট যেগুলো ডেভেলপাররা স্কিপ করে যায়, কিন্তু দেখা যাচ্ছে যে এই ফাংশনটার ইনপুট কি আউটপুট কি, এটা আমিও তো দেখে বুঝতে পারবো এটা কি। এটা কমেন্ট কিন্তু কাজ করে না, সিম্পলি কি জাস্ট খালি আইডিয়া বোঝার জন্য। এটা কি পারপাসে এটাই নেমিং কনভেনশনটা কিছুটা ওই টাইপের নেম স্পেস। হ্যাঁ, নেম স্পেসটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেডের একটা তৈরি করে, নেমিং কনভেনশন তৈরি করে। কিন্তু যদি আবার নেম স্পেস দাও অবজেক্ট ওরিয়েন্টেডে, তাহলে তোমাকে কল করতে হবে নেম স্পেস সহ। আমরা অবজেক্টটা আগে কি করছি, সিম্পলি অবজেক্ট করে ক্লাসটা কল করে
অবজেক্টটা ক্রিয়েট করছি না, এই ক্ষেত্রে আবার তোমার নেম স্পেস কল করতে হবে। এই ক্ষেত্রে কি, যেহেতু তুমি নেম স্পেস নিয়েছো, নেম স্পেসটা কি করতে হবে, কল করতে হবে, এটাই পার্থক্য। আচ্ছা, পিএসপির বিল্ডিং ক্লাস, এই যে এগুলো হচ্ছে পিএসপির বিল্ডিং ক্লাস। এই বিল্ডিং ক্লাসগুলো ইউজ করার আগে একটা কি ব্যাক স্ল্যাশ দিতে হয়, কি দিতে হয়, ব্যাক স্ল্যাশ দিতে হয়, এটা মাথায় রাখতে হয়। পিএসপির যেটা এইরকম তুমি তো ভয় খেয়ে যাবে, আচ্ছা এটা তো কোনোদিন করি নাই, তখন এটা বুঝতে হবে পিএসপির, এটা এই ক্লাসটা কই থেকে আসছে, পিএসপির। আবার নিউ লেখাটাও থাকবে, নিউ লেখাটাও থাকবে। দা ইউজ কিওয়ার্ড, এটা দেখে নিও, এগুলো খুব সহজ। এটা ডিসপ্লে গ্রিড সিএসএস, আমরা এতদিন ফ্লেক্স দিয়ে ডিসপ্লে গ্রিড করছি না, কিন্তু একটা লেটেস্ট সিএসএস আর কি, ডিসপ্লে গ্রিড দিয়ে তোমার হচ্ছে এই যে দেখো এটা কেমন ছিল, এরকম না, ডিসপ্লে গ্রিড ব্যবহার করে সুন্দর করে জিনিসগুলো গ্রিড হবে। ফ্লেক্স টেলেক্স ওগুলো ইউজ না করে আমরা কি ইউজ করব, ডিসপ্লে সিএসএসটা এখান থেকে দেখে নিও। ডিসপ্লে দিতে হবে গ্রিড, প্যারেন্ট যে এলিমেন্টটা ওটা ডিসপ্লে দিতে হবে কি, এটা কিন্তু সিএসএস, এইচটিএমএল সিএসএস। যেহেতু আমাদের এই গ্রিডের কাজটা বেশি, সেই জন্য আমি এটা রাখছি, ঠিক আছে কি। এই আচ্ছা, লুপ, এই লুপ জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, লুপ জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। আমি একটা পোস্ট করে রাখছি, একটা পোস্ট টাইপ করে রাখছি, আমি চাচ্ছি ওই পোস্ট টাইপটা এরকম র্যান্ডমলি করবে। দেখো লাভ মাইসেলফ কালেকশন পেজ, হ্যাঁ লুপটা আমি একটু প্র্যাকটিক্যালি বুঝে দিই। পিএসপিতে লুপ আর কন্ডিশন এই দুটো কি খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, লুপ মোটামুটি আজকে অনেক সময় হয়ে গেছে, তাহলে বাকি থাকলো হচ্ছে লুপ, পিএসপির লুপ। পিএসপির লুপ হচ্ছে হোয়াইল লুপ আছে আর ফর ইচ লুপ, এই দুটো বেশি ইউজ হয়। হ্যাঁ, লুপটা কি, লুপটা হচ্ছে তুমি সেম একটা কন্টেন্ট আছে, সেম একটা কন্টেন্ট, সাপোজ যে রনি আছে এখানে, এটা কিন্তু অ্যাজ এক্সাম্পল, রনিকে গোটা পৃথিবীর কোনো সাধ্য নাই কপি করার, কিন্তু আমরা চাচ্ছি যে আমি রনিকে কপি করে আরো 5 জায়গায় রাখলাম, ঠিক আছে, এটা কি দিয়ে করবো আমরা, এটাই লুপ। কিন্তু অটোমেটিক লুপটা কি করে, আবার অটোমেটিক কাজ করে। লুপটা হালকা পাতলা বুঝাই দিই। কালেকশন, এই যে দেখো কালেকশন পেজে আমাদের অটোমেটিক লুপগুলো হচ্ছে, অনেকগুলো কালেকশন আছে, কি আছে, অনেকগুলো কালেকশন আছে, এগুলো কিন্তু অটোমেটিক করে, তাই না লিটো? আমরা কিন্তু পোস্ট করি এক জায়গায়, কিন্তু পরে যায় ক্যাটাগরাইজ বিভিন্ন জায়গায়, মানে আচ্ছা আমরা পোস্ট করি এক জায়গায়, কিন্তু এই পরে আর এক জায়গায়, এটাই লুপ। মানে আমাদের সেম কন্টেন্টটাই, পোস্টের যে কন্টেন্টটা, ওখান থেকে কিছু টাইটেল, ফুল টাইটেলটা এক্সট্রাক্ট হয়ে কিছু কন্টেন্ট, ইমেজটা দেখা যাচ্ছে আরও এক জায়গায় করতেছে, পোস্ট করছি যে জায়গায় সেখানেও থাকলো, আবার আরও এক জায়গাতেও করতেছে, সেখানে আবার অটোমেটিক করতেছে। তাহলে লুপটা অটোমেটিক কাজ করবে, কি যেখানে অটোমেটিক কাজ করতেছে বুঝতে হবে কি একটা জায়গায় আছে, সেটা আবার অটোমেটিক আর এক জায়গায় অটোমেটিক্যালি কিছু করতেছে, সেটাই বুঝতে হবে লুপ। মানে একটা সেম টাইপের কন্টেন্ট তুমি যদি অন্য এক জায়গায় নির্দিষ্ট পরিমাণ ফেলতে চাও, অন্য আরও একটা পেজে তুমি যদি নির্দিষ্ট পরিমাণ ফেলতে চাও, যেটা 10 বার থাকবে, 20 বার থাকবে, 100 বার থাকবে, বা রিটার্ন টু লুপ যতক্ষণ পোস্ট হবে ততক্ষণ করবে, ঠিক আছে, বা পেজিনেশন নাম্বার শুধু প্রথম পেজেরগুলো করবে, বা যতক্ষণ প্রথম ব্লকের কন্ডিশন শুরু হবে ততক্ষণ করবে। এইভাবে এই যে দেখো আমরা কিন্তু পোস্টগুলো করছি অন্য জায়গায়, কিন্তু কালেকশনগুলো এই পেজে অটোমেটিক্যালি আসছে। আবার কালেকশনগুলো তো আসছেই, আবার এই কালেকশনের মধ্যে যে ইমেজগুলো এগুলো অটোমেটিক্যালি আসছে। তাহলে যেটাই অটোমেটিক্যালি আসতেছে দৌড়ায় একটা ফাংশন করে, সেটাই লুপ। সেটাই কি নির্দিষ্ট একটা পরিমাণ, কারণ এগুলোতে পড়ে নাই, এগুলোতে পড়ছে। তাহলে একটা কন্ডিশনের সাপেক্ষে বা কোয়ান্টিটি পরিমাণের সাপেক্ষে
বা কোনো কুয়ারির সাপেক্ষে অটোমেটিক যেটা পড়তেছে, যেটা কি পড়তেছে একটা নির্দিষ্ট কন্টেন্টগুলো, এই ইমেজটাও কিন্তু এক জায়গাতে আমরা করে রাখছি, সেটা আবার এখানে অটোমেটিক আসছে। তাহলে এটাই কি লুপ। তাহলে সব থেকে বেশি যে জিনিসটা ইউজ হয় সেটা হলো হোয়াইল লুপ অ্যান্ড ফর লুপ। হোয়াইল লুপ আর কি ফর লুপ। আর পিএসপি জাভাস্ক্রিপ্টের লুপ আছে, ইস আছে, ফর আছে, এগুলো তুমি দেখে নিও। হ্যাঁ, আচ্ছা। এবং কন্ডিশনটা খুব বেশি ইউজ হয়। কন্ডিশনটা কি খুব বেশি ইউজ হয়। তো মোটামুটি আরো কিছু জিনিস থাকলো বাকি, ওগুলো নেক্সট ক্লাসে দেখাবো। হ্যাঁ, আর হয়তো ঘন্টাখানিক নেওয়া লাগবে।